হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। একটু আগে আপনারা দেখলেন যে বিশ্ব ক্ষোভ দিবস আজকে পালিত হয়েছে এবং ক্ষোভ দিবসে ইরান এবং ইরান বিরোধী দুই গ্রুপের মুখোমুখি বিক্ষোভ প্রকাশ্য তারা কিভাবে মহড়া করলেন সেটাও আপনারা দেখেছেন। যাই হোক, এছাড়া যুদ্ধের যে অবস্থা সেটাও আপনারা দেখেছেন। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকে বিষয়ের মধ্যে আছে বিশ্ব ক্ষোভ দিবসে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের পরস্পর বিরোধী ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। যুদ্ধের কারণে ট্রাম্পের অর্থনৈতিক উন্নয়ন সংকটে বিপদে পড়তে পারে নিম্ন আয়ের অনেক মানুষ। এই বিষয়টি আজকে আলোচনা করব। ইরান যুদ্ধ শেষ করতে চায় কিন্তু তাদের শর্ত সমূহ গ্রহণযোগ্য নয়, ট্রাম্প বলেছেন এই বিষয়টি। নিউ ইয়র্ক সিটিতে ফ্রি খাবার সামগ্রী বিতরণ বা ফুড প্যান্ট্রিতে কেন লাইন বাড়ছে বাংলাদেশিদের? এটা দারিদ্র্যের কষাঘাত না মানবিক মর্যাদার অবনতি? এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। নিউ ইয়র্ক সিটিতে ধরা পড়েছে নতুন ধরনের বসন্ত রোগের জীবাণু এমপক্স। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর গোলাম মাতবর, নাসির আলী খান পল, ইব্রাহিম চৌধুরী খোকন এবং মোহাম্মদ জাবেদ উদ্দিন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার মাসের 14 তারিখ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান নাকি প্রস্তুত যুক্তরাষ্ট্রের সাথে একটি ফয়সালা করার জন্য, যুদ্ধ বন্ধ করার ব্যাপারে, সিজ ফায়ারের ব্যাপারে যেটা তিনি বলেছেন ইরান প্রস্তুত, কিন্তু তিনি প্রস্তুত নন। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এটি চাচ্ছেন না। ইরান যেভাবে চাচ্ছে যুদ্ধবিরতি, প্রেসিডেন্ট সেভাবে যুদ্ধবিরতি চাচ্ছেন না, সেটি তিনি আজকে উল্লেখ করেছেন। তবে এই উল্লেখ করার সাথে সাথে তিনি এও বলেছেন যে আজকে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে খারাক দ্বীপের উপরে, যে দ্বীপের মাধ্যমে ইরানের তেল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সেই তাহের আপনার কথা শোনা যাচ্ছে? সেই সেই বিষয়টি প্রেসিডেন্ট বলেছেন আজকে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং দিন কয়েক আগে তিনি হুঁশিয়ারি করেছিলেন যে এই সপ্তাহে তীব্র আক্রমণ হানা হবে এবং সেটি রক্ষা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। এবং ইতিমধ্যে আপনারা জানেন ২৫০০ মেরিন সৈন্যবাহিনীকে স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে সেখানে পাঠানো হয়েছে। তবে স্থল অভিযান যুক্তরাষ্ট্র শুরু করবে কিনা সেই বিষয়ে অবশ্য যুক্তরাষ্ট্রের সমরবিদরা কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো ইঙ্গিত দেননি। তবে প্রস্তুত রাখা হয়েছে তাদেরকে যদি প্রয়োজন হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো যে শর্ত ইরান দিতে চাচ্ছে সেটি তিনি মানতে চাচ্ছেন না। ইরানের একটি শর্ত, উল্লেখযোগ্য শর্ত হচ্ছে যে ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে ভবিষ্যতে আমেরিকা কিংবা ইসরায়েল কখনো আর ইরান আক্রমণ করবে না। সেই ব্যাপারে প্রতিশ্রুতি দিতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কোন শর্তে রাজি সেই শর্তগুলো তিনি কিন্তু উল্লেখ করেননি যদিও এখনো পর্যন্ত। তবে আজকে তিনি আবার বলেছেন যে তিনি বেশ কিছু দেশের সাথে তার কথাবার্তা হয়েছে, তারা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য করে রাখার জন্য তাদের নিজেদের দেশের নৌবাহিনীর জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ এটি পাঠানো হবে সেটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেননি। তবে বলেছেন বেশ কিছু রাষ্ট্র তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে হরমুজ প্রণালীকে চলাচল জন্য যোগ্য উন্মুক্ত রাখার ব্যাপারে ভূমিকা রাখতে। কিন্তু এদিকে ইরান আজকে জানিয়েছে যে পৃথিবীর সব দেশের জাহাজই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে, শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা, এই দুটি দেশ ছাড়া বাকি সব দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাফেরা করতে পারবে, সেটি ইরান আজকে জানিয়েছে। যদিও দিন কয়েক আগে তারা জানিয়েছিল মাত্র 7 থেকে 8টি দেশের জাহাজকে চলাচলের অনুমতি দেবে হরমুজ প্রণালী দিয়ে, তার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান ছিল। কিন্তু আজকে তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজই যেতে পারবে, শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকা ছাড়া। ইসলাম ফোবিয়া যুক্তরাষ্ট্রের তীব্রতর হচ্ছে দিনে দিনে এবং আপনারা জানেন দিন কয়েক আগে আমি জানিয়েছিলাম যে একজন কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলস, যিনি টেনেসি থেকে নির্বাচিত, তিনি এই দেশ থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার কথাও বলেছিলেন টুইটারে, অর্থাৎ এক্স মিডিয়াতে একটি পোস্টের মাধ্যমে। কিন্তু আজকে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ সেই ব্যাপারে সোচ্চার হয়েছেন। একজন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান শ্রী খান্ডিওর, যিনি মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের সদস্য,
তিনি আজকে একটি প্রস্তাব তুলেছেন যে এই অ্যান্ডি ওগলসের বিরুদ্ধে কংগ্রেশনাল যে ব্যবস্থা, সেন্সিউর যেটাকে বলে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এদিকে হাকিম জেফরি, যিনি ডেমোক্র্যাট দলের নেতা, তিনিও বলেছেন যে এই বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন এবং এই প্রস্তাবের পক্ষে ডেমোক্রেটিক পার্টির পূর্ণ সমর্থন রয়েছে। এবং এই অ্যান্ডি ওগলস, যিনি মুসলিমদের এই যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন টুইটার এক্সে, তিনি জোহরান মামদানিরও সমালোচনা করেছেন ব্যাপকভাবে, নিউ ইয়র্ক সিটি মেয়র। এবং সেই মামদানির সমালোচনা করতে গিয়েই তিনি এই সমগ্র মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রে যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং যাদের ওয়ার্ক পারমিটও আছে, তাদেরকে ব্যাপক ধরপাকড় শিকার হচ্ছেন তারা সাম্প্রতিককালে। যদিও এই ধরপাকড় গুলো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কিংবা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট সেভাবে প্রকাশ করছে না কিংবা প্রচারও করছে না, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যখনই কোনো অ্যাসাইলাম প্রার্থী সম্মুখীন হয় তাদের, কিংবা তারা অ্যাসাইলাম প্রার্থীর খোঁজ পান কিংবা তার সামনাসামনি হন, তাদেরকে ডিটেনশনে নিয়ে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই। এবং এই রিপোর্টটি করেছে এনবিসি নিউজ। এবং তারা বলেছে যে সাম্প্রতিককালে বিপুল পরিমাণ অ্যাসাইলাম প্রার্থীকে বিভিন্ন অজুহাতে, যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই কিংবা ক্রিমিনাল অভিযোগও নেই, কিন্তু তাদের যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাসের এবং কাজ করার অনুমতি রয়েছে, যতক্ষণ পর্যন্ত না তাদের রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারে এবং তাদের কাজের অনুমতি রয়েছে। কিন্তু সেই ধরনের অনেক আশ্রয় প্রার্থীকে ইতিমধ্যেই ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাপারটি বেশ উদ্বেগের সৃষ্টি করেছে এবং ইমিগ্রেশন আইনজীবীরা বলেছেন যে বর্তমানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ যেভাবে এই ডিটেনশনের ব্যাখ্যা দিচ্ছেন, সেটি আগে কখনো এইভাবে তারা দেননি। এবং বলেছেন যে এটা সম্পূর্ণ কথা বিরোধী একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট। যাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, তাদেরকেও ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে সিঙ্গেল মাদার, যারা মা কিন্তু তাদের স্বামী কিংবা সন্তানের বাবারা নেই তাদের সাথে, এরকম মায়েরা যুক্তরাষ্ট্রে নতুন ভাবে বাড়ির মালিক হওয়ার ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছেন। অর্থাৎ সিঙ্গেল মাদাররা বাড়ি কেনার ক্ষেত্রে বেশ অগ্রসর হয়েছেন এবং দেখা যাচ্ছে যে এই পর্যন্ত, গত বছর এই সময় পর্যন্ত প্রায় 20 মিলিয়ন সিঙ্গেল মাদার যুক্তরাষ্ট্রে, যাদের সন্তানের বাবারা তাদের সাথে থাকেন না, সিঙ্গেল মা হিসাবে তাদের সন্তানদের লালন পালন করে থাকেন, সেই ধরনের মায়েরা যুক্তরাষ্ট্রে 20 মিলিয়ন বাড়ির মালিক হয়েছেন। যদিও সেটি এর আগের বছর তুলনায় 1% কমেছে, তা সত্ত্বেও এখন সে পর্যন্ত 51% সিঙ্গেল মাদারই যুক্তরাষ্ট্রে কোনো না কোনো ভাবে বাড়ির মালিক। যদিও সিঙ্গেল ফাদাররা কিন্তু এই পরিমাণ বাড়ির মালিক এখনো হতে পারেনি, কিন্তু সিঙ্গেল মাদাররা এই পরিমাণ বাড়ির মালিক হয়েছেন। 51% সিঙ্গেল মাদারই কিন্তু বাড়ির মালিক এবং 20 মিলিয়ন হচ্ছে তাদের সংখ্যা। এবং এই তথ্যটি জানিয়েছেন যে এনবিসি নিউজ আজকে এই তথ্যটি করেছেন এবং বিভিন্নভাবে বাড়ি কেনার বিভিন্ন রকমের তথ্য যাচাই বাছাই করার পর এই সিদ্ধান্তটি তারা দিয়েছেন। এবং তারা দিয়েছেন ফার্স্ট আমেরিকান ফিনান্সিয়াল কর্পোরেশন, যারা মর্টগেজের সাথে জড়িত এবং বাড়ি কেনাবেচার সাথে জড়িত, তারা এই জরিপ চালিয়ে এই তথ্যটি দিয়েছেন। তাদের চিফ ইকোনমিস্ট অর্ডেটা ফুটসি অবশ্য বলেছেন যে এতে কিন্তু সিঙ্গেল মাদারদের যদিও 1% কমেছে বাড়ির মালিকানা, এখনো 51% সিঙ্গেল মাদার বাড়ির মালিক, কিন্তু তাদের আগ্রহ এবং চাহিদা কোনোটাই কমেনি। নিউ ইয়র্ক সিটিতে যারা একটি সুসংবাদ আছে, আমরা জানি গত বছর আমরা বলেছিলাম নিউ ইয়র্ক সিটিতে লিথিয়াম আয়নের মাধ্যমে অগ্নিকাণ্ডের ব্যাপক ঘটনা ঘটেছে, বিশেষ করে 2024 থেকে 2025 সালের মধ্যে। এবং সেই পরিমাণ প্রায় 18 জন মানুষ 2023 সালেই নিহত হয়েছিলেন এই লিথিয়াম আয়ন ব্যাটারির অগ্নিকাণ্ডের মাধ্যমে। কিন্তু এবছর সে অত্যন্ত সুখবর পাওয়া গিয়েছে এবং সুখবরটি হচ্ছে যে লিথিয়াম আয়নের মাধ্যমে মৃত্যুর হার 18 থেকে কমে 1টিতে নেমে এসেছে।
আরেকটি বিষয় যে ভাইরাসের কথাটি তাহের একটু আগে উল্লেখ করেছেন, সেই ভাইরাসটি নতুনভাবে দেখা দিয়েছে নিউ ইয়র্ক সিটিতে এবং এ পর্যন্ত একজনের মৃত্যু সংবাদ ঘোষণা করছে নিউ ইয়র্ক সিটির হেলথ অ্যান্ড স্বাস্থ্য দপ্তর। একজনের এইমাত্র গ্রহণ করেছে, তবে ভাইরাসটি সম্পূর্ণ নতুন এবং এই ভাইরাসের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এখনো কোনো প্রকার সংশোধনী কিংবা কোনো প্রকার সতর্কবাণী দেয়নি যদিও। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি যেটা বললেন যে ইমিগ্রেশনের যে ব্যাপারটা, এটা এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেনিং নাও? এটা খুব একটা উদ্বেগজনক খবর যদিও। যখনই কাউকে আইস কর্তৃপক্ষ সামনাসামনি হয় কিংবা কারো আইডেন্টিটি চেক করতে চায় কিংবা কেউ সামনাসামনি চলে আসে, হয়তো কোনোখানে আইস অভিযান চালিয়েছে, সেখানে এই ধরনের এই ধরনের ওয়ার্ক পারমিটধারী অ্যাসাইলাম প্রার্থী আছেন যাদের কেস এখনো কোর্টে বিবেচনাধীন, তাদেরকে ডিটেনশনে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্টটি করেছে এনবিসি নিউজ এবং সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এই জিনিসটি প্রচন্ড উদ্বেগের সৃষ্টি করেছে ইতিমধ্যেই। তার কারণ যাদের ওয়ার্ক পারমিট রয়েছে এবং যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই, শুধুমাত্র তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আইস কর্তৃপক্ষ এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলা হচ্ছে যে ওয়ার্ক পারমিট তারা যে বিষয়টি ইন্টারপ্রিট করতেছে, যেটা ইমিগ্রেশন আইনজীবীরা যেভাবে এই জিনিসটির ব্যাখ্যা দিচ্ছেন সামগ্রিকভাবে, কোনো ব্যক্তি মানে ইন্ডিভিজুয়ালি কোনো কেস নিয়ে তারা বলছেন না, বলছেন সামগ্রিকভাবে যে ব্যাখ্যাটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দিচ্ছে যে কাউকে ওয়ার্ক পারমিট দেওয়ার অর্থ এই নয় যে তাকে যুক্তরাষ্ট্রের বসবাসের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়েছে। যে কোনো সময় সেটি প্রত্যাহার করে নেওয়া যেতে পারে এবং তাকে ডিপোর্টেশনের প্রক্রিয়ায় ফেলে নিতে পারে। কারো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রহণ করার অর্থ এই নয় যে তাকে অ্যাসাইলাম দেওয়া হয়েছে কিংবা তাকে থাকার স্থায়ী অনুমতি দেওয়া হয়েছে। যে কোনো সময় সেটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রত্যাহার করে নিতে পারে এবং এক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে যখনই তাদের কাউকে গ্রেপ্তার করা হয়, সাথে সাথে তাদের ওয়ার্ক পারমিটটিও প্রত্যাহার করে নেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। অতএব তখনই তারা যুক্তরাষ্ট্রে মানে বৈধতা হারিয়ে ফেলেন, সীমিত বৈধতা যদিও সেটি হারিয়ে ফেলেন এবং তখনই তাদের ডিপোর্টেশন প্রসিডিংসে ফেলে দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে যে বিষয়টি আলোচনা করবো, আপনি যদি থাকেন আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে এই যে নিউ ইয়র্ক সিটিতে আপনার ফ্রি খাবার সামগ্রী বিতরণ বা ফুড প্যান্ট্রিতে বাংলাদেশিদের লাইন বাড়ছে, এটা দারিদ্র্যের কষাঘাত, মানবিক মর্যাদার অবনতি, এবং আরেকটা বিষয় সেখানে হচ্ছে যে এটা কতটুকু আপনার এথিক্যাল, যে যখন ফুড প্যান্ট্রি আপনি করছেন, অনেক লোক হয়তো বিপদে পড়ে সেখানে ফুড আনতে যায় এবং ফুড আনতে গেলে যখন দেখা যায় হই হুল্লোড় করে বিশাল আপনি আপনার বিজ্ঞাপন দিচ্ছেন, ক্যামেরাম্যানদের ডাকছেন, ছবি তুলছেন, ছবি প্রচার করছেন, এতে অনেক লোক এম্বারাস হয় যে আমি একটা ফুড নিতে আসছি, আপনি তো এটা তো আমার নিত্য প্রয়োজনীয়, আপনাকে তো পাবলিসিটি করার জন্য আমি এটা করি নাই, রাইট? সো এইটা কতটুকু নৈতিকভাবে মানে এটাকে সমর্থনযোগ্য, এই বিষয়টি আলোচনা করবো। বাট একটু আগে আলোচনা করে নিই আমরা, ডক্টর মুজিবুর রহমান মজুমদার আমাদের সাথে আছেন, যে নিউ ইয়র্ক সিটিতে এক ধরনের নতুন আপনার বসন্তের আবির্ভাব ঘটেছে, সেটা হচ্ছে এমপক্স। আর একটা মজুমদার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। এবং এই বিষয়ে মানে এইটা আমি আগে শুনি নাই কখনো, এমপক্স এইটা কী ধরনের রোগ এবং এটা কিভাবে ছড়াচ্ছে এবং এটাতে সতর্কতা, কী ধরনের সতর্কতা প্রয়োজন আমাদের? আসসালামু আলাইকুম তাহির ভাই, থ্যাংক ইউ আমাকে আজকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। সালাম ও শুভেচ্ছা অন্যান্য যারা আছেন আজকে আলোচক বৃন্দ এবং আপনার সমগ্র দর্শক বৃন্দ যারা এখন দেখছেন, যারা আগামীতে দেখবেন, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যেটা বলছেন পক্স, এটা আসলে এটার নাম ছিল মাঙ্কি পক্স, এটা কিছুদিন আগে এটার নাম চেঞ্জ করে এমপক্স করা হয়েছে। এটা অনেকদিন ধরেই আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময় এই পৃথিবীতে স্মল পক্স বলে একটা ওষুধ ছিল, যেটা 1980 পর থেকে আর নাই। এই স্মল পক্স যেটা ছিল, এই একই ভাইরাসের মধ্যেই এই মাঙ্কি পক্সটা পড়ে, যেটাকে এখন আমরা বলি এমপক্স। তো এমপক্সটা প্রথম একটা বানরের মধ্যে রিসার্চ করার সময় কন্টামিনেট হয়ে একজনের হয়েছিল ডেনমার্কে প্রথম 1970 দিকে। পরবর্তীতে এটা বিশেষ করে আফ্রিকাতে, কঙ্গোতে,
এখন রিসেন্টলি নাইজেরিয়াতে এবং আরো কিছু আফ্রিকান কান্ট্রিতে এই এই মাঙ্কি পক্স বা এমপক্সটা দেখা গেছে বেশ কিছু বছর থেকেই, এবং এইটার এগেনস্টে ভ্যাকসিনও আছে। এটার মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো সাবক্লাস 1 বলে, একটা হলো সাবক্লাস 2, ওটার মধ্যে আবার সাবক্লাস 1A 1B, সাবক্লাস 2A 2B আছে। তো এখন এটা বেসিক্যালি হয় তাদেরই যারা ধরেন স্কোরাল বা কাঠবিড়ালি এবং মাঙ্কি এই ধরনের জন্তুর সাথে কন্ট্যাক্টে আসে, যারা শিকারে যায় অথবা যারা এটা স্কিন অফ করে বা খায়, এই ধরনের থেকে আপনার এদের কাছ থেকে এটা কন্টামিনেট হয়ে ট্রান্সমিট হয়ে মানুষের কাছে আসতে পারে। মানুষের কাছে আসলে যেটা হয় সেটা হলো যে আপনার র্যাশ হয়, আপনার জল বসন্ত যেটা আমরা বলতাম বাংলাদেশে, নিশ্চয় আপনার মনে আছে অনেক আগে অনেকের মুখের মধ্যে জল বসন্ত দাগ দেখছেন, নিশ্চয় শরীরে দেখছেন আগে অনেকের, পুরনো অনেক লোকের মধ্যে। এখন তেমন 1980 পরে থেকে তো নাই, সেহেতু এটা এখন আর তেমন দেখা যায় না। তো এইটাতে একটা একটা পার্শ্ব মানে একটা র্যাশের মতো হয় এবং একটা ছোট্ট একটা ফোড়ার মতো হয়, আমরা বলি এটা পার্সিউল। এটা হাতে, ফেসে, বডি অন্যান্য জায়গা হতে পারে, বেশি হয় হাতে, পায়ে এবং ফেসের মধ্যে। কখনো কখনো এটার সাথে আপনার এই এই র্যাশগুলো একটু পেইনফুল, এমনকি এটা জেনিটালিতে বা গোপনাঙ্গ হতে পারে। তো এটা একটু পেইনফুল হয় এবং এটা চাপলে একটা রসের মধ্যে বের হয়, কখনো কখনো পাজের মধ্যে বের হয়। এছাড়া সাথে সাথে থাকে জ্বর, শরীর ব্যথা, এবং আমাদের বডিতে কতগুলি লিম্ফ গ্ল্যান্ড আছে, আমরা বলি আপনি অনেক সময় দেখে নেকের মধ্যে, গলার দিকে বা বগলের তলায় বা গ্রয়নের মধ্যে এরকম ফুলে উঠে। তো ওগুলোকে লিম্ফ নোড বলি, ওগুলো বড় হয়ে যায় এবং ওগুলোতে ব্যথা করতে পারে, শরীর ব্যথা করতে পারে, খুব দুর্বল লাগতে পারে। ইউজুয়ালি 1 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি আপনি কন্ট্যাক্টে আসেন, তাহলে আপনার এটা সিমটম আসতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা সেফ লিমিটিং, 2 থেকে 4 সপ্তাহের মধ্যে চলে যায়। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা হয়তো খারাপের দিকে যেতে পারে, নিউমোনিয়া হয়ে নানা কিছু হয়ে মাছ মোর সিক হয়ে যেতে পারে পেশেন্ট। তো এটা এখন ধরেন কারো এটা আছে বা কারো কাপড় চোপড়ের মধ্যে আছে, তার সাথে যদি আপনি ডাইরেক্ট কোনো সম্পর্ক হয়, ফিজিক্যাল সম্পর্ক, সেক্সুয়াল সম্পর্ক হোক, অথবা সে আপনার সাথে কথা বলতেছে, আপনি প্রোটেকশন নেন নাই, এটা যেহেতু ড্রপলেট বলি, বা কথার সাথে যে আমাদের কথার মধ্যে যে অনেক সময় জানেন একটু ড্রপলেট বের হয়, তুতুর মতো বের হয়, এগুলো শ্বাস প্রশ্বাসের সাথে আপনার শরীরে যেতে পারে এবং তাতে করতে পারে। তো যারা ধরেন ওইসব জায়গাতে রিসেন্টলি গেছে, বেড়াতে গেছে বা সামহাও এক্সপোজ হয়েছে ওইসব দেশে, যে তারা যখন এখানে ট্রাভেল করে আসার পরে যে ফ্যামিলিতে আছে তাদের সাথে যদি কোনোভাবে সম্পর্ক হয়, ফিজিক্যাল সম্পর্ক হোক বা তার সামনাসামনি কথাবার্তা বলতে হোক, অথবা এমনকি তাদের টাওয়াল, তাদের বেডশিট, কাপড় চোপড়, এগুলো যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার এই এমপক্স বা মাঙ্কি পক্স হতে পারে। তো রিসেন্টলি নিউ ইয়র্কে কয়েকটা কেস দেখা গেছে। এটা বলা হয় যে যারা হাই রিস্ক আছে, যেমন ধরেন কাদেরকে আমরা হাই রিস্ক বলছি, ধরেন আপনার আত্মীয় গেছে কঙ্গোতে, সে আসছে, এখন আপনার বাসায় থাকবে, এখন আপনার হাই রিস্কে পড়ে গেছেন। তারপরে যারা যারা আছেন তারা যদি ওই ভ্যাকসিনটা নেন, ভ্যাকসিনটা অ্যাভেলেবল, সিডিসি বা আমেরিকাতে অ্যাভেলেবল আছে ভ্যাকসিনটা, আপনি নিলে ইউ আর প্রোটেক্টেড ফ্রম দ্যাট। আর নইলে যদি সিমটম হয়, এটা কোনো ট্রিটমেন্ট নাই, এটা এমন কোনো অ্যান্টিবায়োটিক এমন কিছু নাই যেটা দিলে আপনি ভালো হয়ে যাবেন, তা না। এটা বেসিক্যালি সেলফ লিমিটিং। তো আপনাকে ওই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে, ব্যথার জন্য, জ্বরের জন্য ওষুধ খেতে হবে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনার এই যে এই এই যে বসন্তের মধ্যে যে জিনিসগুলো উঠতেছে, এগুলো যদি আপনি ভেঙে না দেন বা রাপচার না করেন জিনিসটাকে, কারণ এটা করলে আরো জিনিস বেশি ছড়াবে। আর ডায়াগনোসিসটা করতে হয় ওই ওই যে বসন্তের মধ্যে যেগুলো উঠে, কুটিগুলো যেগুলো উঠে, সেখান থেকে একটু স্যাম্পল নিয়ে পিসিআর বলে একটা সিস্টেম আছে, পিসিআর এর মাধ্যমে আপনি এই ভাইরাসটা আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এটা এখন আফ্রিকাতে অনেকটা, স্পেশালি কঙ্গোতে এবং আরো কিছু আফ্রিকান কান্ট্রিতে বেশ এটার ছড়াচ্ছে। আমেরিকাতে এখনো তেমন ইয়ে হয়নি, তবে নিউ ইয়র্কে মনে হয় রিসেন্টলি 2টা কেস মনে হয় আসছে, এবং 2টা কেসেরই আপনার যখন কেস ফাইন্ডিং করতে যাওয়া হয়েছে, তখন দেখা গেছে যে তারা যেসব দেশে হচ্ছে সেখান থেকে সামহাও তারা গেছিল ওখানে ভিজিটে বা হোয়াট এভার রিজন, এবং তারা এটা নিয়ে আসছে, এবং সেটার থেকেই কয়েকজনের এই এই মাঙ্কি পক্স বা এমপক্স এটা
সংক্রমণ হয়ে তাদের মধ্যে হচ্ছে। Thank you. এটা হলো মেইন জিনিস। মেইনলি সিমটমের মধ্যে যেটা বলছি আমি, র্যাশ হবে, আপনার ফিভার থাকবে, অনেকে আবার সোর থ্রোট হতে পারে, গলায় ব্যথা করতে পারে, আপনার সিভিয়ার হেডেক হতে পারে, মাসেল এক, বডি পেইন, ব্যাক এক হতে পারে, এবং ওই যে লিম্ফ গ্ল্যান্ড বললাম এটা ফুলতে পারে আর খুব দুর্বল লাগতে পারে। এটা হলো মেইন সিমটম হয়। থ্যাংক ইউ মুজিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাট আমরা পরে আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গে যদি আপনার সময় থেকে থাকেন। বাট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে আলোচনা করবো কমিউনিটি নিয়ে। ডক্টর গুলাম মাতবর আপনি আছেন, আপনার সাথে আজকে আলোচনা করব যে যুদ্ধ নিয়ে, ইরান যুদ্ধ এবং ইরান যুদ্ধের যে বর্তমান অবস্থা এবং ইরানি জাতি, এই জাতির যে ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করি। এর আগেও তারা বিভিন্ন সময় আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হলে এর ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, এর পরিণতি কী হয়েছিল, এই বিষয়টি একটু জানার চেষ্টা করব। একজন শিক্ষক হিসেবে আপনার কাছে জানার চেষ্টা করব। কিন্তু শুরু করব আজকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে ফ্রি খাবার বিতরণ। আমরা জানি যে আমরা বিশেষ করে এটা দেখছি আমরা সিন্স দি প্যান্ডামিকের শুরু থেকে। আপনার এই আগে আমরা এটা তেমন বুঝতাম না যে ফ্রি খাবার যে দেওয়া হয়, লাইন ধরে মানুষ ফ্রি খাবার পেতে পারে, বড় বড় বস্তা খাবারের নিতে পারে, এটা আমরা আগে তেমন আমরা ফ্যামিলিয়ার ছিলাম না এটা। বাট প্যান্ডামিকের সময় থেকেই, করোনার সময় থেকে বিষয়টি শুরু হয়েছে এবং ইদানিং এটা একদম মানে খুবই জনপ্রিয় একটি প্রোগ্রাম দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই লাইন ধরে খাবার নেন এবং লাইন ধরে যারা খাবার নেন, এই লাইন প্রথমে ছিল ছোট, দিনে দিনে দেখা যাচ্ছে যে আপনি যদি যে কোনো ফুড প্যান্ট্রি লাইনে যান, বিশেষ করে বাংলাদেশি ওন বিভিন্ন অর্গানাইজেশন, তাহলে আপনি দেখবেন যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ বাংলাদেশি যারা দিনে দিনে বাংলাদেশের লাইন কিন্তু বাড়ছে দিনে দিনে। সো এবং যারা ফুড বিতরণ করছেন তারা তাদের সবাইকে আমি বলবো না, অনেকেই আবার এটা বড় বড় পোস্টার ছাপেন এবং তারা সেখানে সাংবাদিকদেরকেও আপনার আমন্ত্রণ জানান এবং সাংবাদিকরা যাওয়ার পরে যারা ফুড নিতে আসে তারা এম্বারাস ফিল করে, বিকজ তাদের চেহারা দেখায়, লাইভ ব্রডকাস্ট হয়, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইন্টারভিউ। একজন সাংবাদিক যখন যাবে তখন তো ইন্টারভিউ করবেই, সে তোমার কেমন নিচ্ছ, কী ফুড নিচ্ছ, কী অসুবিধা, অনেকে এটা নিতে চায় না। সো প্রশ্ন উঠেছে যে বিষয়টি যে এই যে ফ্রি খাবার সামগ্রী বিতরণ, এটা কি আমাদের দারিদ্র্যের প্রবণতা আমাদের কমিউনিটিতে বাড়ছে এইটা, না আমাদের মানবিক যে মর্যাদার যে আপনাদের তীক্ষ্ণতা, এই তীক্ষ্ণতা এটা কমছে আমাদের? এবং যারা ফুড সার্ভিস দেন, বিতরণ করেন, তাদেরকে এটা কি তাদের মানবিক কাজটা তারা বেশি দেখেন, না তারা নিজেদের বাহবা নেওয়ার জন্য এই কাজটি করেন? এই বিষয়ে অনেক প্রশ্ন এই কমিউনিটিতে আছে। আমি শুরু করব জনাব নাজমুল হাসান আপনাকে দিয়ে। আমি একটু পরে বলি, অন্যরা বলুন। ওকে, আমি শুরু করি তাহলে জনাব নাসির আলী খান পল আপনাকে দিয়ে। জি, ধন্যবাদ। আপনি ঠিকই পরিলক্ষিত করেছেন যে দিন দিন বাংলাদেশিদের লাইনটা বাড়ছে। তো এখানে আপনার দেখতে হবে, এই দেখেন বাংলাদেশিরা যে ফ্রি ফুডের দিকে আকৃষ্ট হচ্ছে, এর মধ্যে কত পার্সেন্ট লোক সত্যি নিধি, এবং এই ফ্রি ফুডটা রাস্তায় যে খাওয়া বিতরণ করে, এর এই সিস্টেমটা কখন থেকে এসছে আমেরিকায়। আমেরিকা আসলে যখন হতদরিদ্র লোক যারা প্র্যাকটিক্যালি হোমলেস, তাদের জন্যই রাস্তায় এই ফুডটা বিলি হতো আগে। এখন আপনার কিছু কিছু নন প্রফিট অর্গানাইজেশন যারা এইটার সুযোগ নিচ্ছে, এই সুবিধাটার সুযোগ নিচ্ছে, এই জন্যই বলবো যে এইসব নন প্রফিট অর্গানাইজেশন যখন আপনার সিটির যারা তাদের নির্বাচিত প্রতিনিধি রয়েছে, তাদের একটা ক্যাপাসিটি থাকে এই ফুডগুলো ডিস্ট্রিবিউট করার। তারা যখন এই নন প্রফিটকে দিচ্ছে, তখন তারা একটা হেভি অ্যামাউন্টের, সাধারণত তারা ফুডটা নিজেরা ম্যানেজ করে না, একটা চেক দিয়ে দেয়, অনেক সময় চেক দিয়ে দেয়, বা কোনো ফুড প্যান্ট্রিকে, অ্যাসাইন ফুড প্যান্ট্রিকে বলে তোমরা এদেরকে এই জিনিসটা দিবা, এত অ্যামাউন্টের ফুড দিবা। সেখানেই কিন্তু আসলে স্ক্যামটা হচ্ছে। তারা হয়তো সে ফর এক্সাম্পল $20,000 সিটি থাকে বাংলাদেশে একটা ওজন পার্ক এরিয়ায় বা জামাইকা এরিয়ায় বা জ্যাকসনাইট এরিয়ায় একটা অ্যাসাইনমেন্ট পেল। আসলে কি তারা 20,000 দিচ্ছে সেই নন প্রফিট অর্গানাইজেশন? না, তারা স্বল্প পরিমাণ বিলি করে বাকিটা তারা পকেটস্থ করতেছে। ইটস এ বিগ স্ক্যাম। এই স্ক্যামের জন্য এরা জনদরদি হয়ে গেছে। আসলে এটা মানবতার কাজ তো নয়, এটা তাদের নিজের পকেট ভরছে অনেক নন প্রফিট অর্গানাইজেশন। এবং এই ব্যাপারে সিটিতে ইদানিং একটা ইনভেস্টিগেশন চলছে
যে এটার মিস ইউজ যারা করছে তাদেরকে ধরার জন্য। এবং এর মধ্যে আমি শিওর অচিরেই দেখতে পারবেন, আপনারা তো নিউজ মিডিয়া আছেন, যে বাঙালি কিছু অর্গানাইজেশনও নন প্রফিট এটার মধ্যে ধরা পড়বে। তো আমার কথা হলো যে যারা লাইনে দাঁড়াচ্ছে তারা কে, কারা? আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখেন, এর মধ্যে 80% লোক খুবই ওয়েল ড্রেস আমার কাছে মনে হচ্ছে। কাপড় চোপড় পোশাক দেখে তো বোঝা যায় একটা মানুষের আর্থিক অবস্থা কেমন বা সত্যি অভাবে আছে কিনা। তো 80% লোক যারা নিচ্ছে এরা ফেক, এরা আসল দরিদ্র না। তো এই জিনিসটার মিস ইউজ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়ছে আমাদের বাঙালি সমাজের উপর। বাঙালি সমাজের উপর কেমন করে ইম্প্যাক্ট পড়ছে, যখন এই সিটির যারা ইলেক্টেড অফিসিয়াল দেখছে যে বাংলাদেশিরা এই সুযোগটা বেশি নিচ্ছে, তখন ওরা ভাববে যে আমরা কিন্তু ওই মানে ওই কালচারটা চলে যাচ্ছি। সরি টু সে, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, এদেশে কোন এক বিশেষ এক গোষ্ঠীর এইরকম আপনার সুযোগ সুবিধাকে মিস ইউজ করা বহু বছর ধরে দেখা যাচ্ছে। তো আমরা বাঙালিরা সেই পথেই যাচ্ছি। আমরা এখানে কিন্তু একটা ফকিন্নির জাত হওয়ার জন্য এই উন্নত দেশে আসেন। এখানে আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমাদেরও গরিব অবস্থা ছিল, আমরা এই অবস্থায় ছিলাম না, কিন্তু আমরা কোনোদিন, আমি $2 পার আওয়ারে চাকরি করেছি নিউ ইয়র্ক শহরে, $2 পার আওয়ার ডুয়েন দিতে, তখনও তো আমরা হ্যান্ড আউট নেইনি। তো এটা নিজের রুচির উপর, এবং আমাদের সমগ্র বাঙালি জাতিকে যদি এরকম একটা মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের কাছে ফকিন্নির জাত হিসেবে পরিচিত হয়ে যায়, তাহলে পরে কিন্তু ওনারা আমাদেরকে অবহেলার চোখে দেখবে, এবং উই আর কিলিং আওয়ার নেক্সট জেনারেশন। যারা মেইন স্ট্রিম পলিটিক্সে আসছে তাদেরকে মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা খুব হেয় চোখে দেখবে, যে এটা এই ফ্রি ফুড খাওয়ার জাত। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি যদি নিডি পিপল থাকে, ওকে, ইউ ক্যান টেক ইট। আপনাদের জন্য ফুড স্ট্যাম্প আছে, স্ন্যাপ আছে, বহু রকম প্রোগ্রাম আছে। এমনকি মেয়র মামদানি ফ্রি গ্রোসারি স্টোর খুলে দিচ্ছে, যারা রিয়েল নিডি তারা যান। কিন্তু আপনি BMW চালিয়ে এসে ফুড স্ট্যাম্প খাবেন, এরকম বাঙালি আমরা দেখেছি। BMW ড্রাইভ করছে, ফুড স্ট্যাম্প খাচ্ছে। তো দিস হ্যাভ টু বি স্টপ। আর এটা যদি স্টপ না হয়, আপনার সাংবাদিক যারা আছেন তারা আমাদের হেল্প করেন। বাংলাদেশি সাংবাদিক যত নিউজ মিডিয়া আছে, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম কেউ প্র্যাকটিস করেন না। সরি টু সে, কেউ প্র্যাকটিস করেন না। আপনাদের এসব ইনভেস্টিগেশন করে আমরা যারা কমিউনিটি লিডার আছি তাদের হেল্প নেন। আমরা তো এখানে মেইন স্ট্রিমে আছি, আমরা অ্যাকচুয়ালি বের করতে পারবো এই স্ক্যামের মধ্যে কারা জড়িত আছে, এবং তাদেরকে আমরা চিহ্নিত করব। আমরা এখানে ফকিরের জাত হিসেবে আসিনি, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে এসছি এই বাঙালি জাত এখানে, এবং আমরা পারি। আমরা দেখিয়েছি, একটা ট্যাক্সি চালায় 5টা সুপার মার্কেটের মালিক হতে দেখেছি আমি। এরকম বহু এক্সাম্পল আছে। কিন্তু আমাদের এই ফ্রি ফুড, দে আর কিলিং আওয়ার রিপুটেশন। এটা আমাদের এই যারা ফ্রি ফুড অর্গানাইজেশন, দে ডোন্ট রিয়েলাইজ দিস থিং, that how we are destroying our future. Please stop this. Okay, who are really needy people, give it to them. We don't mind, give it to them. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইভান চন্দ্র খোকন, আপনি যে জিনিসটা আপনি তো শুনেছেন, ব্যাপারটি যেটা আলোচনা হচ্ছিল, যে এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো। একটু আগে জাভেদউদ্দিন আমাদের সাথে যুক্ত হয়। জাভেদউদ্দিনও নিজে ফুড পেন্ট্রি করে থাকেন এবং নিজে অনেক ফুড ডিস্ট্রিবিউশনের সাথে ইনভলভ। ওনার মুখ থেকে একটু শুনে। জাভেদউদ্দিন, আপনি কি মনে করেন যে আমাদের কমিউনিটির, যে আপনি তো অস্ট্রেলিয়াতে অনেক বিভিন্ন সময় ফুড পেন্ট্রি করেন, ফুড ডিস্ট্রিবিউশন করেন, এবং আপনি দেখেছেন যে বাংলাদেশি কমিউনিটির এই ফ্রি ফুড মানে গ্রহণে বাংলাদেশি কমিউনিটির এক শ্রেণীর মানুষের দিনে দিনে অংশগ্রহণ বাড়ছে। বিষয়টিকে আপনি তো নিজে, যেহেতু আপনি প্রত্যক্ষদর্শী, আপনি নিজে ফুড ডিস্ট্রিবিউট করেন, আপনার কাছে কি মনে হয়, কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন? আপনি একটু বাইরে সরে বসেন, আপনাকে অর্ধেক দেখতে পাচ্ছি আমরা। জি, এখন ঠিক আছে। হ্যাঁ জি, বলুন। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে, আপনারা যারা আছেন। প্রথমে ধন্যবাদ টাইম টেলিভিশনকে, রমাদান মুবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আমরা ফুড ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতে আসছি টাইম টেলিভিশনে। মাশাআল্লাহ, ফুড দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এবং খুশির খবর হলো মানুষকে খাবার বিতরণ করা, আমি ব্যক্তিগত মনে করি। এখন আজকে
প্রথম থেকে চলে আসি আমি। আমার ভাই একজন বলে গেছেন, শুনলাম যে জহরান মামদানির কথা, ফ্রি সুপার মার্কেট খুলেছেন। এই অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরে যিনি এসে আজকে মেয়র হয়েছেন নিউ ইয়র্ক সিটির, জহরান মামদানি, হি দ্য ফার্স্ট বাংলাদেশি অর্গানাইজেশন অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার পরিচিত এই বাংলাদেশি কমিটির প্রথম থেকে, যিনি অ্যাসেম্বলি মেম্বার হয়েছিলেন এই অ্যাস্টোরিয়াতে। সো মেজরিটি আমরা মনে করি যে অফিসিয়াল আপনার ওই মেয়র অফিস আর অমুক অফিস আর হমুক অফিস, ওরা মনে চেক দেয়, টাকা দেয়, ওরা কিছুই দেয় না। They just come to our pantry with a free of speech, with no zero tolerate money in our organization. এই ফুডগুলো আসে ফুড পেন্ট্রি, যেখানে এই বাগানের মালিক, আপেল কোম্পানির মালিক, যারা গার্ডেন করে, এই বিভিন্ন আউট অফ স্টেট থেকে ট্রাক ভরে ভরে 22 অর্গানাইজেশন, আই এম দ্য মেম্বার অফ নিউ ইয়র্ক সিটি। একটা বড় অর্গানাইজেশন যেটা আছে সেটা হলো 9 মিলিয়ন চার্চ, ওয়ান অফ দ্য বিগেস্ট চার্চ ইন দ্য কুইন্স। সেখানে $1 মিলিয়ন খাবার আসে এভরি মান্থ। এই ফ্রি খাবারগুলা এই আপনার এই যে মার্কেট, ফ্রি মার্কেটের মতো, সেখান থেকে আমরা খাবারগুলো এনে এনে বিভিন্ন মানুষকে আমরা দেই। কিন্তু আমরা বাঙালিরা মনে করি যে সেনেটার আর এই মেয়র আর টেওর এগুলো মানে চেক দেয়। দেবে এনি প্রুফ দে এনিবডি গিভ এনি চেক টু অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি? আই ডোন্ট থিংক সো। সো মানুষকে খাবার দিলে এটা ইবাদতের কাজ, আমরা কাজ করি। হয়তো সাম অফ দ্য পিপল থেকে অ্যাডভান্টেজ, নট অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি। আই কুড ক্লিয়ার দিস টু ইউ গাইস। সো আমরা মানুষকে খাবার দেই, মানুষের, আমরা 1988 আমেরিকা আসছি, আমরা মানুষের লিভিং রুমে ঘুমাইছি, আমরা স্ট্রাগল করছি। উই নো দ্য স্ট্রাগল অফ দ্য লাইফ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যারা রুমিডিয়া থাকছেন, আজকে যারা ট্যাক্সি চালাইছেন, বাসবয়ের কাজ করছেন, $4.25 কাজ করতেন, আজকে মাল্টি মিলিয়নার হয়েছেন। ইউ ডোন্ট ফরগেট দ্য স্ট্রাগল ইন ইউর লাইফ ইন ইউনাইটেড স্টেটস। সো এইটার উপরে ভিত্তি করে আমরা অনেকে কাজ করি, মানুষের কষ্ট ফিল করি। আমাদের নাজমুল হাসান ভাই, না, আমাদের প্রশ্নটা হচ্ছে দ্যাটস ওকে, আমি আসছি আপনার কাছে, আসছি আপনাকে। কিন্তু কথা হইলো যে আমরা যে মানুষ, যারা অনেক মানুষ এবিউজ করে ফুডগুলা, ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট। আমাদের মানুষ, আমি দেখি একবার মাস্ক পইরা, একবার বোরকা পইরা, আবার ওই কোনা রাখে। আমরা তো লাইভে দেখি সবকিছু, কিন্তু বলতে পারি না কিছু। আওয়ার পিপল ইজ abusing our food also, but most of the time the নিডু ফ্যামিলি আমাদের কাছে আসে, আমরা যাদেরকে রাত্রে তাদের বাসায় পৌঁছে খাবার দেই, কারণ আমাদের কাছে লিস্ট আছে who need the food. But অনেক সময় অনেক লোকজন আছে, they are greedy, their behavior, this is the way their life, they are খাই কি না খাই আমি নিজেও জানি না, অনেকে তো নিয়ে ফালাইও দেয়। So আমাদের যেটা, সো আমরা না, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দিনে বাংলাদেশি কমিউনিটির লোকজনের অংশগ্রহণ বাড়ছে ফ্রি ফুড এই লাইনে দাঁড়িয়ে নেওয়ার জন্য, রাইট? এটা কি আমাদের মধ্যে দারিদ্রতা বাড়ছে, না এটা একদম অভ্যাস? না, ওয়েট, আমার লেট মি ফিনিশ মাই কোয়েশ্চেন। এটা কি দারিদ্রতা বাড়ছে? না, শেষ করি, আমার প্রশ্ন শেষ করি। এটা কি দারিদ্রতা বাড়ছে, না এটা দিনে দিনে এক ধরনের অভ্যাসে পরিণত হচ্ছে যে ফ্রি পাইছি ফ্রি নেব? এই যে দুইটা ব্যাপার আছে এখানে, আপনার কি মনে হয় সেটা? এখানে আমি আপনাকে বলি, এটা শুধু আমাদের মধ্যে না, আপনি আমাদের মধ্যে বলবেন কেন? অল কমিউনিটি ইন হিয়ার নিউ ইয়র্ক সিটি, স্প্যানিশ বলেন, চাইনিজ বলেন, আমরা কয়জনের সাথে ডিল করি, এটি হলো ফার্স্ট কোয়েশ্চন। এখানে আপনি কয়টা কমিটির সাথে বাংলাদেশি লোকজন ডিল করেন, এটি হলো প্রথম কথা। কয়জন রাস্তায় দাঁড়িয়ে দেখেন যে হুইজ হাংরি, হুইজ হোমলেস? কয়জন দেখেন যে তার খাবার নাই, পানি নাই, তার কাপড় নাই? কয়জনে দেখেন? এটি হলো মেইন কোয়েশ্চেন। সো আমরা যারা কাজ করি রাস্তায়, 6 ঘন্টা ঘুমাই, বাকি ঘন্টা রাস্তায় দিই মানুষের জন্য, উই নো হোয়াটস গোয়িং অন। সো এখানে শুধু বাংলাদেশি নয়, আপনি যদি আমার পেন্টিতে আসেন, আমাদের অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিতে, আপনি নিজে দেখছেন, প্রমাণ আছে, আমাদের বাংলাদেশি থেকে চাইনিজ বেশি, স্প্যানিশ বেশি, ব্ল্যাক আমেরিকান বেশি, নেপালিয়ান বেশি, অল মিক্সড কমিউনিটি। সো ওয়াই শুড আই কল অনলি বাংলাদেশি? না না, আমি অনলি বাংলাদেশি বলতেছি না, আমি বলতেছি বাংলাদেশি কমিউনিটির, মনে করেন হয়তো গত বছর যখন শুরু করছেন আপনি, তখন ছিল 10 জন, এখন হয়তো আসে 50 জন। আমি বলছি এটা কি ইকোনমিক প্রবলেম না মেন্টালিটির প্রবলেম? আপনার কি মনে হয়? না, আমি ইট ইজ এ ইকোনমিক ফ্যাক্ট এন্ড সাম পয়েন্ট অলসো দেয়ার গ্রিডিনেস। একটা হলো ইকোনমিক ফ্যাক্ট অবভিয়াসলি, কারণ আমি মেজরিটি মানুষ দেখতেছি যারা আপনার যে হোম কেয়ার, ওকে, আমি বিভিন্ন পেন্ডিতে যখন আমি লাইনে দাঁড়াই, যে একটা ফ্যাক্ট হলো যে হোম কেয়ার যারা দেন,
আমি মনে করি তাদের ফাদার ইন ল, মাদার ইন ল, আমার বাবা, চাচা, যে বয়স্ক মানুষরা, দে আর মোস্টলি দে আর অন দ্য লাইন টু পিক আপ দোজ কাইন্ড অফ ফুড। তো Okay, এটা so ওরা আপনি মনে বাসায় করেন যে নিয়ে ওরা কি economic করে reason-এ আমি তারা জানি নেয়? না। না না, ওরা বাসায় নিয়ে কি করে আমি জানি না, বাট দে আর এভরিডে অন দ্য লাইন। Okay, আমি good. জিজ্ঞাসা, আমি জানি না ওরা কি করে, বাট তাদের সাথে শুধু বাংলাদেশি বলবো না, এই যে মিক্স কমিউনিটি, চাইনিজ, মেজর, না না সেটা ঠিক আছে, সব কমিউনিটির লোকজনই আসে, আমি দেখেছি এটা। So, শুধু এখানে আপনি না, খাবার- এখানে খাবার ফুড প্যান্ট্রি নেওয়া যারাই হবে, করেন এদের এদিকে- সবাইকে আমি খাবার দেখেছি, নেওয়া- সব কমিউনিটির লোকরাই আসে সেখানে। জি 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 জি। সো আজকেও আমি ছিলাম একটা পেন্টিতে 12টা থেকে 9টা থেকে 12টা পর্যন্ত। সো অনেক সময় আমরা ভিডিও করি না, কারণ আমরা কমিটিতে অনেকে মনে করে কি যে ও ভিডিও করে শো আপ করতেছে, হ্যাঁ। সো এই জন্য আমরা কিছু কিছু সময় স্পেশালি আমাদের কমিউনিটির আমরা ইয়া করি না, আমরা ওই যে আপনার সিগন্যালের প্রবলেম হচ্ছে আমার কাছে মনে হয়। এবার যদি কখন আমার মনে হয় তাহের সাহেব জাভেদ সাহেবকে আরেকদিন আনলে আপনি যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করতেছিলেন। কিন্তু আমি মনে করি যে আমাদের মানুষ অবভিয়াসলি ক্ষুধা আছে দেখে বলি আসে, Okay. কিন্তু আমাদের লোকজন কিন্তু আসলে অন্যান্য অন্যান্য কমিটির মানুষের থেকে একটু লজ্জাবোধ ফিল করে, দ্যাট ফর শিওর। আমি যেটা দেখছি Okay. একটু কিন্তু অন্যান্য মানুষ তো ওপেনলি এসে নেয় বা ইয়ে করে, আমাদের মানুষ মুখ লুকায় থাকে, দেখাইতে চায় না, বা আমরা অনেক কিছু বলি দেখে, অন্য কমিটি এগুলাতে নাই, ওরা জি, আসে জি, এভরিডে। জি। আপনারা যদি আসেন 36 Avenue and 11 স্ট্রিটের কর্নার, যে পেন্ট্রি 7 days ওপেন। আপনি যদি আসেন 13 কিচেন স্ট্রিট, যেখানে 500 to 1000 না বুঝতে পারছি জাভেদ ভাই, আমি তো ডিটেইলসে যাচ্ছি না, আমি জিনিসটা হলে বোঝার চেষ্টা করছি ওয়েদার ইটস ইকোনমিক প্রবলেম অর আপনার মানসিক প্রবলেম। জাস্ট ওয়ান কোয়েশ্চেন। দুইটাই হতে পারে, দুইটাই আছে। Okay, thank you, thank you. এটা 100% দুইটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই আমি জানতে চাচ্ছি। ইব্রাহিম চৌধুরী খোকন। জি, আমি মনে হয় যে এই যে জাভেদ সাহেবের মতো অভিজ্ঞ মানুষ, উনি দীর্ঘ সময় বললে আমরা উপকৃত হইতাম। আপনি যে প্রশ্নটার উত্তর প্রথম শুনতে চাইছিলেন, এখান থেকে প্রসঙ্গটা অন্য জায়গায় চলে গেছে। অন্য জায়গায় হচ্ছে যে ওনারা কিভাবে ফিড ডিস্ট্রিবিউশন করতেছেন, বিভিন্ন কমিউনিটির যে সমস্যা, এটা খুবই জরুরি আলাপ এই কমিউনিটির জন্য। তো আমরা আরেকদিন ওনার কাছ থেকে শুনি না। আমার আচ্ছা, এই আপনারটা সংক্ষিপ্ত বলেন, কথা এটা। ওনারটা end হয়ে আমারটা গেছে। বলতো আমারটা না, এটা তো এন্ড হইলে প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছে। যেটা নাসিব ফল ভাই বলতেছিলেন, তার সূত্র ধরে যদি আমি বলি যে আমাদের বাঙালিরা আত্মমর্যাদাশীল একটা জাতি হিসাবে সবসময় পরিচিত ছিল। এই আত্মমর্যাদাশীল জাতি আমাদের ভিক্ষুকের জাতি না। সাম্প্রতিক সময়ে আমরা নিজেদের আত্মপরিচয় যেটা সেটা থেকে সরে এসে একটা ভিক্ষুকের জাতি হিসেবে কমিউনিটি পরিচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে যে বাঙালিরা সাহায্যের উপর, এই জন্য আপনার উপর সেনশন আসছে। এখন আমরা রাস্তায় দাঁড়াইয়া পোস্টার ছাপাইয়া আমরা আমাদের দেশবাসীকে দাওয়াত দিতেছি যে আসেন আপনারা নেন, এবং সেখানে যাবে 2 দিনের মতো লোক। ওনাদের অভিজ্ঞতা থেকে বলতেছেন, কেউ মাথায় কাপড় বাইন্দা, আমিও গিয়া দেখলাম যে মানে এই লোকজন মাস্ক পরে কাপড় বাইন্দা আসতেছে। এই যে মানুষের আমাদের যে সমস্ত লোকজন কিছুদিন আগে ফুড স্ট্যাম্প নিতেন, তারা কখনো স্বীকার করতেন না তারা ফুড স্ট্যাম্প নেন। তার মানে কি, তার আত্মমর্যাদা অনেকে প্রয়োজনীয় নেন, এটা ইজ নাথিং রং। কিন্তু আমাদের যে মানে একটা আত্মমর্যাদার কারণে নিজেকে এইভাবে প্রকাশ না করে, যে নেহায়ের যে সাহায্যটা না নিলে না হয় সেটা নিবেন, কিন্তু আমরা এদেরকে রাস্তায় নামায় নিয়ে আসলাম অন্যান্য কমিউনিটির মতো। এইটা রাস্তায় নামায় নিয়ে আসার পিছনে আমাদের অনেকেরই ভূমিকা আছে। আমরা অনেক সময় এই টেলিভিশনে মানে এই যে খয়রাতি সাহায্যের প্রতি মানুষের যে মানে আকর্ষণ করার জন্য নানান ভাবে তাদের পক্ষে কথা বলেছি, কিন্তু এখানে আমরা মনে করি যে বাংলাদেশি কমিউনিটি একটা আত্মমর্যাদাশীল কমিউনিটি। এদেরকে রাস্তায় এভাবে নামায় আসা, এদেরকে যদি দিতেই হয়, আজকে মামদানি সাহেব দেখলাম নিউ ইয়র্কে দিচ্ছেন, আপনি যদি বাংলাদেশিদের ফুড দিতে হয় তাদের বাসায় পৌঁছে দিবেন। আমি বাংলাদেশি কমিউনিটিদের বলবো যে বাংলাদেশি এখানে হাজার হাজার বাংলাদেশি মানে মারাত্মক খাদ্য সংকটে আছে এমন না। আমাদের এস্টোরিয়ায় যতজন আছে আমরা হয়তো চিনি, জাভেদউদ্দিনরা চিনেন। আমাদের কমিউনিটি সংগঠন দরকার হলে তাদের লিস্ট করে গোপনে তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ভলান্টিয়ারদের। এই রাস্তায় আপনি এই সরকারি একজন নির্বাচিত প্রতিনিধিরা না ফটো সেশন করে আর এই খয়রাতির লাইনে বাংলাদেশিদের পরিচয় করে দেওয়া যে বাংলাদেশি লোকজনকে আজকে আমরা খাবার দিব, আপনারা আসেন, এটা আমাদের জন্য মর্যাদার প্রশ্ন। এবং যেহেতু এটা যদি মানে ছোট আকারে ঘটতো, এখন যেহেতু এটা অনেক বড় আকারে ঘটতেছে, ওইটা একটা পলিটিক্যাল শো অফের মতো হয়ে গেছে।
আমি মনে করি এটা যতটা না প্রয়োজন আমাদের মানুষের, আমাদের কমিউনিটির, তার চেয়েও বেশি আমাদের আত্মমর্যাদার জন্য একটা আঘাত হিসেবে দেখা যাচ্ছে। এবং এটার সাথে আপনি যদি সাম্প্রতিক সময়ের বিষয়গুলো দেখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফুড স্ট্যাম্প, পাবলিক অ্যাসিস্ট্যান্স, এইসব ব্যাপারে বাংলাদেশিদের নাম আসছে, এই জন্য আমাদের ইমিগ্রেশন পর্যন্ত বন্ধ হয়েছে। আজকের এই লাইন ধরা, আপনার এই ছবিগুলা, আপনার এটা তো আমাদের ওই ওই জিনিসটাকে আরো বেশি শক্তিশালী করে, ওই অপবাদটাকে, ওই দুর্নামটাকে আরো শক্তিশালী করে। তো এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের আমাদের কথাবার্তা যে মানুষ আমাদের কমিউনিটিতে সত্যিকার অর্থে খাদ্য মানে খাবারের অভাবে বা এই ধরনের অর্থনৈতিক সংকটে আছেন, তাদের প্রতি আমাদের মানে সমস্ত ভালোবাসা থাকলো। তাদেরকে সাহায্য করার জন্য কমিউনিটিতে প্রচুর লোক আছেন, এই সাহায্যটা কিভাবে তাদের কাছে নেওয়া যায় এটা আমরা নিশ্চিত করতে পারি। কিন্তু এই লাইনের ব্যবসায় নামবেন না, আমাদের কমিউনিটিকে আর নিচে নামাইয়েন না। আমি এই ব্যাপারে আমি সবাইকে মানে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জাভেদ ভাই। আপনার কাছে শেষে যাব, সাংবাদিক নাজমুল হাসান, পরিচয় সম্পাদক, ওনার কাছে যাই। নাজমুল ভাই, আপনি এখানে যে জিনিসটা আগে প্রশ্ন করেছিলাম এথিক্যাল, যেটা একটু আগে উনিও বলেছেন যে এই যে লোকজনকে আমরা লাইন ধরালাম, একটা পলিটিক্যাল শো অফের মতো মনে হয়, রাইট? অ্যান্ড দেন আমরা করি কি, এইটা বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শন করে লোকজনকে দেখাই যে আমরা ফান্ড জোগাড় করার কাজেও এটাকে ব্যবহার করা হয়, রাইট? অ্যান্ড দেন এটার ভিকটিম আলটিমেটলি কারা হয়? যারা আসলেই যাদের নিডি এখানে আসছে তারা ফুড নিতে, তারা মনে করে যে এটা আমাদেরকে বিক্রি করা হচ্ছে, আমাদের দেখিয়ে তারা তাদের স্বার্থ দেয়। যে ফুড ডিস্ট্রিবিউশন মানবিক কাজের চেয়ে তাদেরকে শো আপ করা এবং আরও বেশি মানে বিভিন্ন জায়গাতে সুবিধা নেওয়া, এইটা হয়ে গেছে যেন এক ধরনের কাজ। এবং এটা তারা মনে করেন তাদেরও মানবিক মূল্যবোধের মর্যাদার পরিপন্থী, যে আপনি তাদেরকে দেখাচ্ছেন এখানে, আপনি ফুড দিচ্ছেন, সেটা আপনার স্টেজের একটা ছবি আপনি দেখান, কিন্তু এখানে অন্য যারা নিচ্ছে তাদেরটা দেখানো, এটা কতটুকু মানে মোরালিটির দিক থেকে কতটুকু সঠিক বলে আপনি মনে করেন সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে? প্রথম কথা হচ্ছে যে আমি যেটা ফিল করি, দেখি যে মানুষের যারা অভিবাসী সমাজ, যারা এখানে নিচ্ছেন, তারা সবাই এই দেশে ইমিগ্রেন্ট হয়ে এসেছেন কোনো না কোনো ভাবে। জি। এবং তাদের কেউ না কেউ তাদের স্পন্সর করে এনেছে তাদের দায়িত্ব দেখাশোনার জন্য। এখন যারা তাদেরকে এনেছে, তারা যদি তাদেরকে ছেড়ে দেয় রাস্তায় এই ফুড সংগ্রহ করার জন্য, তো দোষটা আপনি কাকে দিবেন? প্রথম কথা আমি যেটা বলবো। সেকেন্ড থিং হচ্ছে যে যারা এগুলি যাচ্ছে তাদের বেশিরভাগই, যেটা জাবেদুদ্দিনের সাথে আমি একমত, যে অনেকে হয়তো বা সাময়িকভাবে অসুবিধা পড়ে গেছেন, চাকরি হারিয়েছেন কিংবা অন্য ধরনের সংকটে পড়েছেন, তাদের সমস্যা হতেই পারে, তারা নিতেই পারে তাদের। কিন্তু অনেকের এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এমনকি এমন অভিযোগও যা পাওয়া গেছে যে লাইনে দাঁড়িয়ে যারা খাদ্য নেন, তারা পার্শ্ববর্তী দোকান নিয়ে ওগুলি বিক্রিও করে দেন। আবার কেউ কয়েক ব্লক দূরে গিয়ে রাস্তার উপর বসে ওগুলি বিক্রি করতে শুরু করেন। এই মানসিকতাটাকে আপনি কিভাবে দেখবেন? দ্বিতীয় কথা হচ্ছে, প্যান্ডেমিকের সময় থেকে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট এবং সিটি গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীতে ফান্ডিং এর কারণে, যেহেতু ফান্ডটা একবার অ্যালোকেট করা শুরু হয়েছে, অতএব কন্টিনিউয়াসলি পরবর্তী বাজেটগুলিতেও এই ফান্ডগুলি রাখা হয়। এখন এই ফান্ডগুলো আমাদের কমিউনিটিতে কয়েকটা সংগঠন আছে। একটা সংগঠনের নাম আমি বলি, মুনার প্রত্যেকটা চ্যাপ্টারের পক্ষ থেকে এই ধরনের ফুড ডিস্ট্রিবিউট করা প্রতি সপ্তাহে, এবং লাইন ধরেই লোকে সেখানে নেয়, এবং সেটা ছবিও লাইভ পিকচার ব্রডকাস্ট করা হয়। এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আপনি যে শরমের কথাটা, লজ্জার কথাটা বলছেন, এইখানে একটু প্রশ্নটা থেকে যায় যে যারা এটা করছে তারা কি তাদের প্রচারণার জন্য এই কাজটি করছে, ভিডিও দিচ্ছে, নাকি আরো বেশি মানুষকে, যাতে যদি কেউ থেকে থাকেন এই ধরনের, তারা নিতে পারেন, সেটা আসতে পারেন, সেটা ব্যাপার করছে। আপনার প্রয়োজন না থাকলে আপনি যাবেন কেন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একজনে বলেছেন, আমি ঠিক মনে করতে পারছি না, বাসায় বাসায় পৌঁছে দেওয়া, সেটা কি সম্ভব? সেটা কি বাস্তব কোনো বিষয়? আজকে আমি জামাইকাতে ছিলাম, আমি শুনেছি সেখানে গিয়ে সকালবেলা যে গতকাল সন্ধ্যা থেকে নাকি সেখানে লোক লাইনে তাদের ফুড কার্ট, তাদের কার্ট রেখে গিয়ে লাইনে ধরেছে। এখন কারা এই লাইনে ধরেছে? তারা কি প্রয়োজনে ধরেছে, তাদের প্রয়োজনে সত্যিকারের, নাকি তারা ফুড সংগ্রহ করার জন্য এটা এক ধরনের তাদের অভ্যাসে পরিণত হয়েছে? বিভিন্ন এই ফুড প্যান্ট্রি কিংবা ফুড স্টলে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফুড নিয়ে সেগুলোকে গ্রহণ করা, কোনটা? এটা একটা ব্যাপার।
সেকেন্ড থিং যেটা আমি মনে করি, আমার কাছে যেটা মনে হয় সংবাদের প্রচারের ক্ষেত্রে, যে আপনি ফুড গ্রহণ করছেন, ফুড নিচ্ছেন, আপনি অসুবিধা না থাকলে আপনি যাবেন কেন? প্রথম প্রশ্ন আমার সেটা। যেই পরিমাণ আপনি যে নৈতিকতার প্রশ্নটা তুলেছেন এবং ইব্রাহিম চৌধুরী ডোনাল্ড ট্রাম্পের কথাটা ওইখানে টেনে এনেছেন, এখন এই ভিডিও থেকে ডোনাল্ড ট্রাম্প যদি বলেন যে আজকে তোমাদের জামাইকাতে 1000 লোক তো দেখলাম ফুড নিতে যাচ্ছে, কিন্তু এই সত্যিকার অর্থে 1000 লোকের কি ফুডের প্রয়োজন ছিল? এই 1000 লোক যারা আমি দেখেছি সেখানে অনেকেই আছেন 60, 65, 70, 75, 80 বছর বয়সের লোকেরা দাঁড়িয়েছেন, তাদের নিশ্চয়ই সন্তান সন্ততিরা এদেশে আছেন, তারা কেউ এদেশে সিঙ্গেল না। কোন 70 বছর বয়স্ক লোক এদেশে সিঙ্গেল না, তাদের সন্তান, জামাই, ছেলে সবাই আছে। ছেলেরা চাকরি করবে বাইরে, উবার চালাবে, বড় বড় জব করবে, লং আইল্যান্ডের বাড়ি থাকবে, আর বাবা মাকে এই ফুড প্যান্ট্রি আর ফুড লাইসেন্স চালিয়ে দিবে। আপনি তাদের নিয়ে কিছু বলবেন না? তাদের নৈতিকতা নিয়ে কিছু বলবেন না? না, দিস ইজ দেয়ার ডেফিনেটলি। এটা তো অন্য যারা নিচ্ছে তারা তো নিশ্চয়ই পারমিশন নিয়ে আসতেছে বাসা থেকে, নৈতিকতা বলবো না কেন? এটা তো ওভারঅল আলোচনা করতেছে। এটা পারমিশন কেন নিচ্ছে? আমি যদি বলি যে আমার বাবাকে আমি কেন পাঠাবো ফুড প্যান্ট্রির লাইনে, আমার মাকে, বৃদ্ধা মাকে কেন আমি ফুড প্যান্ট্রির লাইনে দাঁড় করাবো? আমি সন্তান হয়ে এই কাজটি কেন করতে দিব? এটা হচ্ছে প্রথম কথা। আমি প্রথম নৈতিকতার প্রশ্নটা আমি আসি। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যারা এটা প্রচার করছে তারা কেন করছে? তাদের উদ্দেশ্য কয়েকটা হতে পারে। একটা হতে পারে তারা নট ফর প্রফিট অর্গানাইজেশন, তাদের ফান্ডিং এর প্রয়োজন, তারা কি কাজ করছে সেটা প্রচার করে, তাদের বিষয়ে সেটা তারা প্রচার করতেই চায় ফান্ডিং বাড়ানোর জন্য, এটা তাদের ক্ষেত্রে। এখন এইটাকে কি আপনি নৈতিকতা, প্রয়োজন, না অতিরঞ্জিত, কোনটা ব্যাখ্যা করবেন? সেটা কেস বাই কেস। ব্যাপারটা হলো প্রাইভেসি ম্যাটার। যে আমি ফুড নিতে আসছি, আপনি বলছেন আপনি ফুড, এটা আপনার ব্যক্তিগত কিছু না, ফুডটা আসতেছে, এটা পাবলিক মানি, ইট ইজ নট ইওর মানি, ঠিক আছে, ইট ইজ পাবলিক মানি। বাঙালিরা যদি, আমি বুঝছি আপনার কথাটা, আমি একটু বলি। কিছুদিন প্যান্ডেমিকের সময় আপনি দেখেছেন যে ট্রাক থেকে ফুড দেওয়া হইতো, ট্রাকের সময় ফুড দেওয়া হতো, এবং সেই আমেরিকার চ্যানেলগুলোতে সেই খাদ্য, সেই দৃশ্য দেখানো হতো। ট্রাক থেকে যখন ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিগুলো, না আমি বলতেছি, শেষ করি আমি, সেটারই কন্ট্রিবিউশন কিন্তু এখন চলতেছে। এখন যারা ফুড নিচ্ছে, যারা এইটাকে যদি আপনি মনে করেন যে তারা, আমি তো একটু আগেই বললাম যে নট ফর প্রফিট অর্গানাইজেশন গুলো তাদের জাস্টিফাই করার জন্য তারা যে ফুড দিচ্ছে, এটা তারা তুলতেই পারে। এখন এখানে আপনি নৈতিকতার প্রশ্ন তুলতেই পারেন, সেটা তো আমি সেটার বিরোধিতা করছি না। নৈতিকতার প্রশ্ন তারা কেন তুলবে? যদি তারা বলে যে যারা আমাদেরকে ফান্ডিং দিচ্ছে তারা আমরা কি কাজ করছি সেটা দেখতে চায়, প্রামাণ্য দেখতে চায়, তখন আপনি কি বলবেন? সেটা হচ্ছে আপনি এটা ছুড়ে তুলে আপনি দিয়ে দেন যে লম্বা লাইনে আমি ফুড দিচ্ছি, বাট আপনি সব সাংবাদিককে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে নিজের এখানে সাংবাদিকদেরও কিছুটা দায়িত্ব আছে। এই দেশে অনেক সময় আপনি দেখবেন অনেক জিনিসকে অফ করে দেওয়া হয়, ভিজুয়ালি অফ করে দেওয়া হয়, এমন ভাবে দেখানো হয় যাতে কোনো মানুষের চেহারা দেখানো যায় না, কিন্তু দেখানো হচ্ছে যে দেখা যাচ্ছে। এখানে তো সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিকরা কতটুকু দেখাবেন না দেখাবেন এটা তাদের দায়িত্ব। সাংবাদিকরা যেমন ধরেন আজকে আমি গেছি, অনেকে সেখানে লাইভ দিচ্ছে, আমি তো লাইভ দিই নাই, আমি তো শুধু নামদানি যে বক্তব্যটা দিচ্ছে সেটাই পোস্ট করেছি। আমি ওইখানে কে ফুড দিচ্ছে না দিচ্ছে, কোথায় দিচ্ছে, কত লাইন লম্বা, কিছুই তো আমি দেখিনি। এখন সাংবাদিকরা যদি দায়িত্ব সচেতন না হন, এই কাজটা কে তাদের দায়িত্ব সচেতন করবে? না, ব্যাপারটা হচ্ছে যে সাংবাদিকরা দায়িত্ব সচেতনের ব্যাপার একটা আছে। ব্যাপার হচ্ছে যারা অর্গানাইজার, দে হ্যাভ देयर ওন রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল টু প্রটেক্ট। অর্গানাইজাররা তো, হ্যাঁ, এখন এখানে কথা আছে, অর্গানাইজাররা সাংবাদিকদের দাওয়াত দিচ্ছে, অর্গানাইজাররা সাংবাদিকদের দাওয়াত দিয়ে বলে দিচ্ছে না যে আপনি আমাকে এইভাবে লাইভ দেখান। ওকে, আপনি ইউ ক্যান টেল এ গাইডলাইন যে ভাই আপনারা এই জিনিসটা পাবলিসিটি করেন। এই গাইডলাইনটা, এই ধরনের ঘটনা যখন এভাবে ঘটছে, প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, এই গাইডলাইনটা হয়তোবা একদিন এস্টাবলিশড হবে, হয়তোবা স্টেট, ফেডারেল, সিটি প্রশাসন। we are talking about যে we have to talk about the guideline, যে এটা এভাবে আমি তো সেই talk about the guideline, ঠিক হবে না এটা। আমি সেই প্রশ্নে আসতেছি, আমি বলার চেষ্টা করতেছি সবথেকে মুখ্য ভূমিকা পালন করতে পারে সাংবাদিকরা। সাংবাদিকরা মুখ্য ভূমিকা পালন করবে নাজমুল ভাই, বাট
আপনি একটা কাজ করবেন, আপনি একটা গাইডলাইন ইস্যু করবেন না, আপনি সাংবাদিক যদি গাইডলাইন ব্রেক করে তখন আপনি রেসপন্সিবল করবেন সাংবাদিককে যে ইউ ভায়োলেট দ্য গাইডলাইন। আপনি তো সেটা গাইডলাইন ইস্যু করবেন আগে। সো আপনি কোনো গাইডলাইন নাই বলানোর জন্য। ভাই আমরা তো সাংবাদিকরা আজকে এটা নিয়ে এই জন্যই আলোচনা করতেছি যে আমরা মনে আলোচনা করতেছি করছি আমরা। আমি একটু comment করতে পারি? আমি তো এই কথাটাই বলার চেষ্টা করতেছি। আমি একটু কমেন্ট করতে পারি? আমরা মনে করি যে আমাদের কমিউনিটি সংগঠনগুলোকে আমরা আহ্বান জানাবো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের বাঙালিকে খয়রাতির জাতি হিসাবে রাস্তায় না নামানোর বিকল্প করেন, অন্য সাহায্য সহযোগিতা দেখেন, এবং এইসব আমাদের আত্মমর্যাদা নিয়ে বাঙালি আমাদের কমিউনিটি কিভাবে সাহায্য পেতে পারে এই ব্যাপারে উপায় উদ্ভাবন করেন। আমাদেরকে লাইনে দাঁড় করে ফকির মিসকিন হিসাবে পরিচয় করে আর সেখানে নিউ ইয়র্ক সিটির মেয়রকে আন না, সেখানে আমাদেরকে এই ভালোবাসা দেখানোর কোনো কারণ নাই। মেয়র আমাদেরকে ঈদের উপহার দিতে পারতেন, মেয়র আমাদেরকে রোজা মাসের ইফতারি বা অন্য কিছু করতে পারতেন, আর সে এখানে মানে মসজিদে মসজিদে ইফতার করাইতে পারতেন। এখন আমাদের এই খয়রাতি সাহায্যের জন্য ওখানে লাইনে দাঁড়ানোর জন্য মেয়রের আমাদের দরকার নাই। ধন্যবাদ আপনাদের। আমি ধন্যবাদ আপনাকে বড় ভাই। আমি একটা কথা বলি, মেয়র বলেন আর সেনেটর বলেন, দিস ইজ দ্য মানি ইজ নট কাম ফ্রম দেয়ার পকেট অর দেয়ার অফিস। তারাও খয়রাতির মতো। আমরা তো মানির কথা বলতেছি না, তো আমরা মানুষের আত্মমর্যাদার কথা বলতেছি। মালিক বলতেছি না যে উনারা এসে যে খাবারগুলা দেয় ওইগুলা উনাদের মেজরিটি টাইম ইজ নট ফ্রম দেয়ার অফিস। এই জন্য আমি এদেরকে আমাদের এখানে আসার দরকার নাই। উনারা ওই খাবারগুলা ওই খয়রাতির মতো ওই ফার্ম থেকে মাগনা নিয়ে এসে আমাদেরকে দেয়। আমি এই কথাটা বুঝাই দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। গোলাম মাতবর না অনেক কথাই বসে আছেন, ওনার একটু কমেন্ট শুনি। হি ইজ এ টিচার অ্যান্ড অ্যাক্টিভিস্ট অ্যাজ ওয়েল। আমি মুজিব আপনার কাছে প্রফেসর গোলাম মাতবর, it's nothing personal again. We are talking about it's a very good issue. আমার মনে হয় যে we should come out in a solution because এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমরা যেটা আলোচনা করছি আজকে। জি প্রফেসর গোলাম মাতবর, আনমিউট করতে হবে আপনার। ধন্যবাদ। আসলে আমি very really proud to hear from my all co-panelists, particularly আপনার প্রশ্নটা আমার জন্য কিন্তু এটা খুব সেন্সিটিভ। আই এম এ প্রফেসর অফ সোশ্যাল ওয়ার্ক। আপনারা জানেন সোশ্যাল ওয়ার্ক হচ্ছে এখানে সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল প্রোটেকশন। কারেন্টলি আমি ডিন অফ দি স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক এট মানমথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। তো এটা আমি শুনতেছিলাম, এবং আসলে দেখুন একটা জিনিস বোধহয় করা উচিত না, মিডিয়ার, গভর্নমেন্টের, আপনার আমার ইন্ডিভিজুয়াল সবাইরই, যে জেনারেলাইজেশন, এই সাধারণীকরণ করা উচিত না। কিন্তু আপনি দেখুন এদেশে কিন্তু সোশ্যাল সেফটি নেটের দুটো সাইড, একটা হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স, একটা হচ্ছে সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। আমরা যে কথাগুলো বলছি ফুড স্ট্যাম্প, স্ন্যাপ বা এই যে ফুড প্যান্ট্রি, ফুড ব্যাংক, এগুলো হচ্ছে আপনার কিন্তু সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। এদেশের ডেফিনেশন অফ পভার্টি হচ্ছে এ ফ্যামিলি অফ 4 when they are unable to make ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এটা প্রতি বছর কিন্তু চেঞ্জ হয় $30,000 or সামথিং। আপনি যদি সেই পভার্টি লাইন, কিন্তু তাদেরকেই পুয়ার বলা হয়। কোনো ফ্যামিলি কিন্তু বাংলাদেশি ফ্যামিলি বিশেষ করে আর কি 30,000-এর নিচে কেউ ইনকাম করে না। একদম মানে দুইজন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করলে বা একজনও চাকরি করলে আর কি, দুইটা চাকরিও যদি করে। সো এইটা হচ্ছে, আমি পল ভাই আসলে প্রথমেই কিন্তু একদম পরিষ্কারভাবে বলেছেন যে এটা হচ্ছে আত্মমর্যাদার ব্যাপার, এটা হচ্ছে নৈতিকতার ব্যাপার। এখন আপনি প্রয়োজন নাই অথচ কিন্তু আপনি এই কাজটা করছেন। কখন ভাই যেটা বললো যে আপনার গ্রিড, এটা সম্পূর্ণ গ্রিড। ইউ ডোন্ট অ্যাকচুয়ালি ডিজার্ভ দিস কাইন্ড অফ ইউ আর নট এন্টাইটেল ফর দিস কাইন্ড অফ থিংস। আপনি বুড়া বাবাকে করছেন, আপনি কিন্তু কমিটমেন্ট করে আসছেন, আপনি আন্ডারটেকিং দিয়ে আনছেন, তাদের টেক কেয়ার করবেন 5 বছর 10 বছর। সো অল দিস থিংস আমার কাছে মনে হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে কিন্তু ভূমিকা আছে। যে মিডিয়াও করা উচিত না, 501c3 নন প্রফিট যে এজেন্সিগুলো আছে তাদের একটা ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় যে তারা ফান্ডিংয়ের জন্য, যেটা বোধহয় আমাদের এখানে একজন বললো, নাজমুল ভাই, আমি আই ক্যান রিমেম্বার এক্স্যাক্টলি, বললো যে তারা সেন্সিটাইজ করে যে এত টাকা কম হলে তুমি কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। হোম কেয়ারের ক্ষেত্রে কিন্তু একই ঘটেছে, তাদের একটা বিরাট ভূমিকা আছে কিন্তু। সো এটা কিন্তু ম্যানিফোল্ড, এটা কিন্তু কোনো একটা না কি, এটা অনেকের ইনভলভ কিন্তু এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের 2 জনের জন্য আমরা সবাই কিন্তু উই আর অল বিং লেভেলড। যে আপনি দেখেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে যে একটা বললো যে বাংলাদেশের 2nd পজিশনে বিভিন্ন অ্যাবিউজ করার জন্য ওয়েলফেয়ার সিস্টেমকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এফেক্টিং আস, যার ফলে আমরা কিন্তু সবাই কিন্তু এইখানে কিন্তু খুব সেন্সিটিভ যে আমাদের কমিউনিটি বিশেষ করে এটা করা উচিত না। তো এইটা ঠিক, কিন্তু শুধু বাংলাদেশি কমিউনিটি না কিন্তু, বাট উই আর বাংলাদেশি আমেরিকান, উই আর মোর কনসার্ন অ্যাবাউট আওয়ার কমিউনিটি।
আপনার জন্য কিন্তু আমি কেন, ওয়াই উই আর গোইং টু অল সাফার, এটা লেভেল করে ফেলে। কিন্তু এই যে বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছে, সে দেখেছে যে আসলে অনেকে কিন্তু অ্যাবিউজটা করছে, সো হি সেড দ্য রাইট থিং, এবং সে ফ্যাক্টটা তুলে ধরেছেন, and we don't want to be labeled by that. So that's what is my 2 cents, the things. And ethics হচ্ছে আমার সাবজেক্টের সবচেয়ে বড় কথা। We are professional social worker, code of ethics. এই ethics আপনি তো কাউকে ভায়োলেট করা উচিত না। এদেশ কিন্তু ট্রাস্ট করে আপনার এই যে OECD কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিগুলো কিন্তু মেইন হচ্ছে তাদের বেনিটি যেটা হচ্ছে সোশ্যাল সেফটি নেট, অর্থাৎ আপনার বিপদের জন্য, এবং কেউ কিন্তু অ্যাবিউজ করবেন না। আপনি যে সোশ্যাল যে ইন্স্যুরেন্সগুলো দেওয়া আছে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স, আপনার সোশ্যাল সিকিউরিটি, আপনার ইউ হ্যাভ অল কাইন্ডস অফ থিংস ইন দিস কান্ট্রি। অন টপ অফ দ্যাট এই সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এগুলো হচ্ছে লাস্ট রিসর্ট টু ইউটিলাইজ, যখন আপনি একেবারে দেওয়ালে পিঠ থেকে যাবেন। তো এখানে হয়তো অনেক সময় দেখা যায় যে আমি যে বললাম ডেফিনেশন অফ পভার্টি 30,000 and less for a family of 4, অনেক সময় দেখা যায় যে আসলে হয়তো ফর দ্য টাইম বিং, যে একজন আমার কো-প্যানেলিস্ট সেখানে বললো ফর দ্য টাইম বিং হয়তো হি নিডেড ইট, হয়তো লাইনে দাঁড়িয়েছেন। তো সেখানে আমার মনে হয় একেবারে ঢালাওভাবে যে জেনারেলাইজেশনটা করাটাও ঠিক না আর কি। বাট এট দ্য এন্ড আমি আমার কো-প্যানেলিস্টদের সাথে এগ্রি করি, ইটস অ্যাবাউট আওয়ার ডিগনিটি, এথনিক ডিগনিটি, আমাদের প্রাইড, অ্যান্ড উই শুড নট অ্যাকচুয়ালি লুজ দিস। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাট একটা জিনিস এখানে যে ট্রাম্পকে আবার দায়ী করতে হয় একটু, কারণ ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আপনি জানেন স্ন্যাপ, ফুড স্ট্যাম্প অ্যান্ড অন্যান্য সোশ্যাল যে সেফটিনেস যেগুলো আছে, প্রত্যেকটা সেফটিনেসের উপর এত বেশি কড়াকড়ি উনি আরোপ করেছেন এবং এত বেশি শর্ত আরোপ করেছেন যে শর্তের কারণে অনেক লোক বাধ্য হচ্ছে, এখন অনেক লোক লস দেয়ার বেনিফিট আপনার যারা এটার উপর, বিকজ অনেক লোক এটা নিয়ে অ্যাবিউজ করছে, অনেক লোক অ্যাবিউজ আমি করছে। শেষ করি, এটা আপনার গায়ে লাগে না, আমি জানলাম না, আমি শেষ করি। গায়ে লাগতেছে মানে এই সমস্ত তথ্য প্রচার করার মাধ্যমেই মানুষদেরকে উৎসাহ করা হয়েছে। এখানে আপনার অনুষ্ঠানে বসে এই ফ্রি নেওয়ার জন্য কত লোক যে অনবনয় করতেছে, এদের বিরুদ্ধে যখন আমি কথা বলতেছিলাম আমাদেরকে মূর্খ, লেখাপড়া কম, এইসব আমি কিছু মুজিব বলা ভাই, হয় নাই। ওকে আবু মুজিব ভাই জাহেল কথাটা একটু শুনি, মুজিব ভাই একটু বলতে চাই। আমি একটু কথা শুনি, বলতে মুজিব ভাইয়ের কথা শুনি। জি, আমার মনে হয় এখানে আজকে যে আলোচনা করছেন এটা ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। আমি কয়েকটা ব্যাপারে কথা বলবো। এক নম্বর হলো, আমি মনে করি যে আমি এগ্রি করি নাজুল ভাইয়ের সাথে, সাংবাদিকদের একটা বিশেষ ভূমিকা থাকা দরকার এখানে। এই যে জিনিসটা আলাপ করতেছেন আজকে, এই সচেতনতা দরকার আমাদের জনগণের মধ্যে। প্রথমত, যখন আপনারা সাংবাদিকরা যান, যে অর্গানাইজেশন করতেছে ওদের একটা ভালো উদ্দেশ্য নেবে, তারা হিউম্যানিটেরিয়ান কাজ করতেছে, সত্যিকার অর্থে তারা চাচ্ছে যারা নিডি তাদেরকে শুধু দেওয়ার জন্য। হ্যাঁ, এবং যারা নিডি না তারা ওইখানে এসে পড়তেছে, তাদেরকে ডিসকারেজ করার দায়িত্ব কিন্তু সোসাইটির। আমরা যদি তাদেরকে ডিসকারেজ না করি নানাভাবে, সংবাদের মাধ্যমে হোক, যেভাবে হোক, তাহলে কিন্তু তারা দিন দিন আরো বাড়বে এবং তারা আরো লোক নিয়ে আসবে। তাতে হবে কি, যে আপনি একটা যে যার দরকার নেই সে যখন পাচ্ছে, যে যার দরকার সত্যি করতে সে কিন্তু পাচ্ছে না, একটা লোক ডিপ্রাইভ হচ্ছে। তা আমাদের এই অর্গানাইজেশনের কাজগুলো অত্যন্ত ভালো, কিন্তু নিডি লোককে দেওয়াটা হলো মেইন। এবং নিডি লোক আপনার ভেরি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ যতক্ষণ পর্যন্ত আমরা এই সচেতনতা তৈরি না করবো থ্রু দ্য মিডিয়া, যে যারা নিডি না তারা কাইন্ডলি আসবেন না। কারণ আপনি নিডি না হয়ে যদি নেন, আপনি একজনকে ডিপ্রাইভ করতেছেন। এই সেন্টিমেন্টটা যাতে আমরা তৈরি করতে পারি সমাজে, আমাদের সমাজের মধ্যে, যাতে করে একটা যার নিডি না সে অযথা যে এখানে যাতে না নেয়, এক নম্বর। 2 নম্বর হলো, আমি সাংবাদিকদের রিকোয়েস্ট করবো, আপনার যে অর্গানাইজেশনে যে প্রোগ্রামে যাবেন সেই অর্গানাইজেশনকে হাইলাইট করেন, কোনো অসুবিধা নাই। তো যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে ফেসিয়াল রিকগনিশন থেকে তাদেরকে একটু দূরে রাখেন। কারণ অনেকে আছে লজ্জায় ওখানে যেতে চায় না, হয়তো সত্যিকার অর্থে নিডি, কিন্তু ওই যে কেউ দেখে ফেলবে, তার বন্ধু দেখে ফেলবে, বা তার আত্মীয় স্বজন দেখে ফেলবে, তার কারণে, বা তার কলিগরা দেখে ফেলবে, তার কারণে সে প্রয়োজনীয় যাচ্ছে না। আপনি জানেন এখানে মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা হ্যান্ড টু মাউথ, তারা যদি 2 সপ্তাহ চাকরি না থাকে তারা তার পয়সা ধার করে চলতে হয়, বাসা ভাড়া দিতে পারে না। আর এখন যেভাবে ফুডের দাম বেড়ে গেছে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এবং অনেকেই হয়তো অনেক ভাইরা মনে করেন যে সবারই হয়তো ব্যাংকে টাকা আছে, কি দরকার, তা না। অনেকে আবার আছে যে ধরেন বন্ধু বান্ধবের টাকা ধার নিতে হয়তো লজ্জা বোধ করেন। তো সেখানে আমি মনে করি যে এই ধরনের অর্গানাইজেশন যে কাজটা করতেছে, আমাদেরকে এটা তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত যে তারা একটা ভালো কাজ করতেছে। এবং এটা তো তাদেরও পয়সা না, আমাদেরও পয়সা না, জনগণের পয়সা, তারা নিডিদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। তো আমার মনে হয় যে আজকে যে প্রোগ্রামটা আপনি করতেছেন এইটাতে হাইলাইট হওয়া উচিত যে আমরা শুধু রিকোয়েস্ট করব বাংলাদেশিরা যে কোনো প্রত্যেকেরই যারা সত্যিকারের হাতে নিডি তারা কাইন্ডলি যাবেন
এবং তারা যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন। আপনি 10 জায়গায় দিলে 10 জায়গায় যাওয়ার আপনার দরকার নেই, আপনি যতটুকু প্রয়োজন অতটুকু নেন, কারণ আপনি বেশি নিলে আরেকজন ডিপ্রাইভ হচ্ছে। এই সেন্টিমেন্টটা আমাদের মধ্যে আনতে হবে, এই চেতনাটা আমাদের মধ্যে আনতে হবে। 2 নম্বর, যারা আপনার সাংবাদিক আছেন তারা যে অর্গানাইজেশন করতেছে, যে উদ্দেশ্যে তারা করতেছে, সেই উদ্দেশ্যে হাইলাইট করেন, সেই উদ্দেশ্যে সার্কুলেট করেন, যাতে করে যারা নিডি তারা যাতে মেসেজটা পায়। কিন্তু আপনাদের দরকার নেই লাইনে আমি দাঁড়াইছি না আরেক ভাই দাঁড়াইছে যে চেহারা দেখাবার জন্য, এবং তাদের ইন্টারভিউ নেওয়ার দরকার নেই। তারা তাদের প্রয়োজনে এখানে আসছে, তাদেরকে ছোট করার কোনো অর্থ হয় না এখানে। তো আমি রিকোয়েস্ট করবো এইখানে সাংবাদিকদের দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে, এবং এই যে আমাদের ভাই আছেন এখানে সোশ্যাল, উনি আমার চাই আরো এগুলো ভালো বুঝেন, হ্যাঁ, উনি এথিক্স আমাদের আরো আমার চেয়ে বেটার বুঝেন। তবে আমি যদি বুঝাই একজন নাগরিক হিসেবে যে আমি প্রয়োজনে ছাড়া গেলে আমি আরেকজনকে ডিপ্রাইভ করতেছি, এই চেতনা যাতে, এই সেন্টিমেন্ট আমাদের থাকে, এটা তৈরি করার জন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই অন্য সাবজেক্ট এখন। স্যার আমি একটু বলতে চাই, জি, আমাদের জাভেদ ভাই আছেন, হ্যাঁ বলেন। আমরা একটা জিনিস খুব মিস করছি, এখানে, এই যে নৈতিকতার কথা বলেন আর আত্মমর্যাদা, যেটা ইব্রাহিম চৌধুরী বললো, আত্মমর্যাদার কথা বলেন, এইসব এখন যারা নিউ ইমিগ্রেন্ট, আমি নিউ ইমিগ্রেন্টই বলবো, আর ওল্ড ইমিগ্রেন্টের মধ্যে একটা পার্থক্য। খুব শর্ট করে বলেন পল ভাই, আমাদের সময় একদম কম এই বিষয়ে। হ্যাঁ, ওল্ড ইমিগ্রেন্ট যারা ছিলাম তারা কি গরিব ছিলাম না? তারা কি অসুবিধা ছিলাম না? আর এই ফুড প্যান্ট্রি কিন্তু আমেরিকায় 100 বছরের উপরে আছে, যারা ফুড ডিস্ট্রিবিউট করে, ফুড প্যান্ট্রি। কিন্তু আমরা তখন লাইনে দাঁড়াইনি, আমরা তখন এইসব সাহায্য নেইনি, আমরা ফুড স্ট্যান্ড নেইনি। কিন্তু এখন মানুষ এত সহজেই ভালো ভালো দামি গাড়ি চালাচ্ছে। ডাক্তার মাতব্বর চমৎকার একটা কথা বলেছেন, $30,000 মেম্বার অফ 4 যদি আপনার হয়, তার নিচে ইনকাম হয়, তখনই আমরা প্রভার্টি ধরছি, প্রভার্টি লেভেল ধরতে পারি যে তারা অসুবিধায় আছে। কিন্তু বাঙালি কজন আছে? আজকে যে মামদানি $30 পার আওয়ার যদি করে, তাহলে আপনার বেতন কত হয়? $52,000 পার ইয়ার হয়ে যাচ্ছে। তো আমরা কেমন করে গরিব হলাম? আর আপনার এই 20% হয়তো নৈতিকতার জন্য আপনি ধরতে পারেন যে তারা লাইনে দাঁড়াচ্ছে, রিয়েল নিডি। কিন্তু হোয়াট হ্যাপেন দিস 80%? আমাদের দেখতে হবে এই 80%কে আমরা কিভাবে স্টপ করতে পারি। আমাদের কালচারটা কোথা থেকে এসছে? বাংলাদেশে দেখেন, 1 কেজি চাল দেয়, 10টা নেতা যায় হাত বাড়ায়, 1 কেজি চাল দেয় একটা গরিবকে। আজকে সেম জিনিস রিপিটেশন হচ্ছে আপনার এই নিউ ইয়র্কে। এই ফুড ডিস্ট্রিবিউশন করতে যায়, অর্গানাইজেশনের নেতারা খালি ফটোশুট করছে, ভিডিও করছে, একজনকে ব্যাগ দিচ্ছে, 20 জনের হাত দিচ্ছে। দিস আর দ্য ফেক কালচার। এইসব স্টপ করতে হবে আমাদের সমাজকে, তাহলে আমরা উপরে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। অন্য প্রসঙ্গে আলোচনা যাই একটু, প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে যাই, তারপরে আমরা যাবো জাভেদ ভাই এই বিষয়ে আপনি থাকেন, একটু আলোচনা পরে শেষ করি একটু। প্রফেসর গোলাম মাতবর, ইরান যুদ্ধ নিয়ে একটু আলোচনা করতে চাই। ট্রাম্প বলছেন যে ইরান এখন নেগোসিয়েশনের চেষ্টা করছে, তাদের শর্ত তিনি মানতে পারছেন না। অন্যদিকে আপনার যুদ্ধের বেশ কয়েকদিন মনে হচ্ছিল যে ইরানকে বোধহয় 2-1 দিনের মধ্যেই কাবু করা যাবে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু এখন মনে হচ্ছে দুই পক্ষের মধ্যেই একটা মানে এই আমাদের পক্ষ যারা, তারাও বুঝতে পারছেন যে ইট উইল বি প্রলং ওয়ার, এবং এতে আলটিমেটলি যেভাবে খরচ হচ্ছে, এই খরচের পরিপ্রেক্ষিতে আজকে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্টটি আমি যদি হেডলাইনটি জাস্ট পড়ি তাহলে বুঝতে পারবেন যে নতুন হেডলাইন হচ্ছে যে ফর ট্রাম্প এ প্রমিস ইকোনমিক বুম collides with the cost of war. This is the headline of New York Times today, right? And then আপনি জানেন যে ইরান যে নেশন, এই নেশনের আবার এটাকে অনেকেই বলছেন, পর্যবেক্ষক যারা আছেন তারা বলছেন যে এটাকে ইরাকও মনে করার কারণ নাই, আর গাদ্দাফির কি বলে আপনার লিবিয়াও মনে করার কারণ নাই। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ নেশন, যেটা হাসান ফেরদৌস ভাই কয়েকদিন আগে বলেছেন। সো এসব মিলিয়ে হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস এই যুদ্ধের বা ইরানের পরাজয়ের ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আসলে এখানে জয় পরাজয়টা বোধহয় এখন বলার আগে, যেটা বর্তমান অবস্থাটা আপনি দেখেন 2 দিক থেকেই আর কি, এবং মিসক্যালকুলেশন আছে যে ইরানকে যেভাবে ক্যালকুলেট করেছিল বা যেভাবে ভেবেছিল ইসরায়েল এবং ইউএসএ, আসলে সেটা তো আমরা দেখছি এখন ইট ডিড নট অ্যাকচুয়ালি ওয়ার্ক দ্যাট ওয়ে। বোধহয় কিছু মিসক্যালকুলেশন আছে। তবে দেখুন ইরানের যে অবস্থা এখন, মোর দ্যান 50,000 এস্টাবলিশমেন্ট বেসামরিক টোটালি ড্যামেজ, ডেস্ট্রয়েড, এবং তাদের অনেকগুলো জাহাজ
যে বেশ করে বলা হচ্ছে বোধহয় প্রেসিডেন্ট ট্রাম্প বললো 49 ওর 59 যুদ্ধ জাহাজ বোধহয় বিধ্বস্ত করে ফেলেছেন। আসলে যুদ্ধের সময় কথা হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু আসলে সঠিকভাবে পাওয়া যায় না। যেমন আমরা রিসেন্ট দেখেছি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কি হয়েছে, কিন্তু কেউ মানুষ কিন্তু জানেন এবং এগুলো গোপন রাখে এবং এগুলো ডিটারমাইন করেও কিন্তু খুব ডিফিকাল্ট আর কি, নিউজ এজেন্সির পক্ষেও আর কি। এখন যুক্তরাষ্ট্রের যেটা বলা হচ্ছে প্রতিদিন 900 মিলিয়ন খরচ হচ্ছে, আরেক জায়গায় আমি দেখলাম 1 বিলিয়ন ডলার খরচ হচ্ছে। 14 দিন হয়ে গিয়েছেন। এট দ্য কস্ট অফ হোয়াট? এট দ্য কস্ট অফ ইসরায়েল ওয়ার। এই ওয়ারটা কিন্তু ইসরায়েল, এবং মার্কো রুবিও বলেছেন এবং আমেরিকা আরো বিভিন্ন সময় কিন্তু সেনেটরও বলছেন যে এখানে আমাদেরকে নেতানিয়াহু এখানে ইনভলভ করছে, এবং নেতানিয়াহুর মানুষও কিন্তু তাকে দোষারোপ করছেন যে এইটা। তো এখন বর্তমান যে অবস্থাটা দাঁড়াচ্ছে, ইরান বলছে অন্যদিকে যে আমরা 10 বছর আগে যে উইপনগুলো করছিলাম এগুলো এখন কিন্তু ইউজ করছি। দ্যাট মিনস তারা বলছে তাদের আরো মারাত্মক বা মরণাস্ত্র তাদের ভিতর আছে, এবং তারা কিন্তু মাঝে মাঝে কিন্তু সেগুলো অ্যাটাক করছে। তারা অনেক জায়গায় কিন্তু আবার সাকসেসফুল হচ্ছে। বিভিন্ন রাডার 11টা কান্ট্রি বোধ হয় যেগুলোতে সৌদি আরবে কি বলে ইউনাইটেড স্টেটসের ঘাঁটি আছে, সেখানেও আমরা জানি যে ইয়ে করছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যে রিসেন্ট যেটা বলছে যে গ্রাউন্ড ইনভেশন, বুট অন দ্য গ্রাউন্ড, আমার কাছে মনে হচ্ছে যে এটা বোধহয় ইরানের জন্য খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে। কারণ দেখুন, দিস পার্সিয়ান নেশন, মুসলিম কনকাররাও কিন্তু তাদেরকে কিন্তু কোনোদিন কিন্তু কনকার করতে পারেন নাই। অটোম্যান এম্পায়ার আমরা জানি, এবং অ্যাংলো সোভিয়েত ইনভেশন, মঙ্গলদের হচ্ছে আপনি যে সেঙ্গিস খান, হালাকু খান, ওরা কিন্তু সবাই চেষ্টা করেছিল যে 13th সেঞ্চুরিতে। nobody actually was successful, and this is what is the Persian nation. এরপর তো আমরা দেখেছি যে রিসেন্ট যে অ্যাটাকগুলো হয়েছে বুশের সময়ে ইরানের উপর, সেগুলো সার্জিক্যাল, সেগুলো গ্রাউন্ড বুট অন দ্য গ্রাউন্ড না। সো দ্যাটস ওয়াই দ্য ওয়ান, কারণ কান্ট্রিজ জিওগ্রাফিক স্ট্র্যাটেজিক পজিশনটা কিন্তু ইটসেলফ ইজ এ বিগ ডিফেন্স ফর ইরান। যে চতুর্দিক দিয়ে আপনি দেখুন পাহাড়, এবং দুই দিকে কিন্তু আপনার যে ওশান বা তাদের যে বিভিন্ন মহাসাগরগুলো। সো দ্যাটস হোয়াট দে গিভ এ কাইন্ড অফ প্রিভিলেজ টু ইরান। এবং ইরানের এখনো তারা যে বলছে তাদের যে অনেক যে অস্ত্র আছে সেগুলো কিন্তু তারা এখনো ইউজ করেন নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে দিস ইজ গোয়িং টু প্রলং। এবং এখন যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা আজকে যেটা আমি দেখলাম বোধহয় বলছে যে বিকজ নাও দ্য ডিসাইডিং ফ্যাক্টর এখন এই মুহূর্তে যেটা ইকোনমি, আপনি যে নিউ ইয়র্ক টাইমসের যে বললেন যে কোলাইট, যেটা স্বাভাবিকভাবে যুদ্ধের জন্য এটা এফেক্ট হচ্ছে। এখন সবচেয়ে ডিসাইডিং ফ্যাক্টর যেটা হয়েছে স্ট্রেট অফ হরমুজের এটা কিন্তু এফেক্ট করবে, এবং এটা শুধু ইউনাইটেড স্টেটসকে না, অনেক কান্ট্রি এফেক্ট করবে। আলটিমেটলি ওয়ার্ল্ড একটা কেওয়াস হবে, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ন্যাটো কান্ট্রিজগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোকে নিয়ে যেতে চাচ্ছে ওখানে আর কি। আই ডোন্ট নো হাউ ফার ইজ গোয়িং টু বি সাকসেসফুল, বিকজ সোফার কিন্তু আপনি দেখুন ন্যাটো কান্ট্রিজগুলো দুই একটা স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু এখন অনেকগুলো কিন্তু আবার ন্যাটো কান্ট্রিজগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এফেক্টেড হবে বিকজ অফ দিস কমপ্লিট দ্য সিজার অফ স্ট্রেট অফ হরমুজ। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও। আমার কাছে মনে হচ্ছে বুট অন দ্য গ্রাউন্ড মাইট নট হ্যাপেন। ইফ ইট হ্যাপেন, দ্য ওয়ার ইজ গোয়িং টু বি প্রলংড, এবং সেটা কিন্তু আমরা ইউনাইটেড স্টেটসের স্বার্থ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু এটা এফেক্টেড হবে। এবং আমরা অলরেডি দেখছি যে যেভাবে 11টা কান্ট্রি, গালফ কান্ট্রিগুলোতে অ্যাটাক করেছেন, এবং এরা বরাবরই ক্লিয়ারলি বলছেন উই আর নট অ্যাটাকিং ইউ, উই আর অ্যাটাকিং হু অ্যাকচুয়ালি অ্যাটাকড আস। যুদ্ধটা তো আসলে শুরু করেছেন এখন এইবার, বিশেষ এই সময় এটা শুরু হইতে করেছে ইসরায়েল, এবং ইসরায়েল জানি ইসরায়েল আলটিমেটলি শুরু করলেই ইউনাইটেড স্টেটস, এবং তারা কিন্তু এটা কিন্তু প্ল্যান করে করেছেন এটা। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও। আমার কাছে মনে হচ্ছে এটা, আই ডোন্ট সি এনি সাইন অফ লাইক জাস্ট স্টপিং দ্য ওয়ার এট দিস পয়েন্ট। এবং যুদ্ধ চলতে থাকলেই আপনি কোলাইড করুক বা যেইভাবে হোক, ইউনাইটেড স্টেটস ইকোনমি ইজ এ রোবাস্ট ইকোনমি, একদিকে না পারলে অন্য দিক থেকে আনতে পারবে। সো দোজ আর দ্য অপশনস দেয়ার ফর দ্য প্রেসিডেন্ট ট্রাম্প, এবং অয়েল রিজার্ভ তো এখানে যথেষ্ট আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনার অ্যালাইড এবং অন্যান্য কান্ট্রিতে যারা আমাদের অ্যালাইজ আছে, দে আর অল গোয়িং টু বি এফেক্টেড। সো দ্যাটস গোয়িং টু এফেক্ট অলসো প্রেসিডেন্ট ট্রাম্প। সো দ্যাটস হোয়াই দ্য সিচুয়েশন এট দিস পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর গুলাম। যাই একটু বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করে ফেলি। বাংলাদেশ প্রসঙ্গে ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি তো বাংলাদেশের ছাত্র নেতা ছিলেন, আন্দোলন দেখেছেন, তার বিএনপির রাজনীতির বিএনপি যুক্তরাষ্ট্র শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। আপনি বাংলাদেশের এই যে নতুন সংসদ, তার একটা পারফরমেন্স, সংসদীয় যে প্রিপারেশন, এগুলো সব মিলিয়ে আপনার 3 মিনিটে শুনতে চাই। আপনার কি মনে হয় কেমন বিএনপির নেতৃত্বে যে সরকার, এটা কেমনভাবে পারফরমেন্স, হোয়াট ইজ দেয়ার পারফরমেন্স এই গত কয়েকদিনের? আমি মনে করি যে যেখানে তারেক সাহেবের তো আগে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই,
উনি কখনোই বিরোধী দল বা সরকারি দলের এমপিও ছিলেন না, এবং আপনার সরকার প্রধানও ছিলেন না। তারপর আমি বলবো যে ওনার পারফরমেন্স সত্যি খুব অ্যামেজিং। উনি যেভাবে পারফর্ম করছেন, যে দৃঢ়তা উনি দেখাচ্ছেন, যেভাবে উনি হ্যান্ডেল করছেন সোফার, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং উনি যে কন্ট্রোলটা রাখছেন ওনার পার্লামেন্টারি বডির উপরে, সেটা অত্যন্ত দক্ষতার সাথে দেখছেন। ওনার সাথে অবশ্যই অনেক বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন যারা অবশ্যই ওনাকে গাইড করবেন এবং হেল্প করবেন। তো বরাবরই আমার কাছে মনে হচ্ছে যে অনেক আকাঙ্ক্ষিত এই 13th পার্লামেন্ট, আমাদের বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে জীবন আত্মাহুতি দিয়েছে এইটার জন্য, এই গণতন্ত্রের জন্য। এবং এখানে একটা মোটামুটিভাবে একটা স্ট্রং বিরোধী দল আছে যাদের ভয়েস অ্যাটলিস্ট নাম্বারে বেশি না থাকলেও ভয়েসে তারা স্ট্রং। এবং এই স্ট্রং হওয়ার জন্য পার্লামেন্টে আমার কাছে মনে হয় খুবই এনজয়েবল হবে। এবং মোর পার্লামেন্টারি ডেমোক্রেটিক প্রসেস যেগুলো হওয়া উচিত, সেগুলো হয়তো আমরা এই প্রথমবারের মতো হয়তো একটা পার্লামেন্টে কিছু দেখতে পাবো। তো বিরোধী দল স্ট্রং হওয়াটা ভালো, সরকারি দলের মধ্যে লিডারশিপ এবং এটার মধ্যে দৃঢ়তা থাকা দরকার। আর তারেক রহমান সোফার উনি শো করছেন যে ওনার এই কন্ট্রোলটা আছে ওনার সরকারি দলের উপরে, এবং উনি একটা ভিশন নিয়ে আগাচ্ছেন। আপনার স্পিকার এবং ডেপুটি স্পিকার সোফার ওনারাও ভালো করতেছেন। তো সবকিছু মিলে মনে হচ্ছে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, অ্যাটলিস্ট এই পর্যায়ে আমি বলতে পারি যে মানুষ খুব উৎসাহ নিয়ে দেখতেছে। আমার জানা মতে বাংলাদেশের আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা অনেকেই আপনারা সংসদীয় যে প্রসেসগুলো হচ্ছে এগুলো ওয়াচ করতেছে টিভির মাধ্যমে এবং এনজয় করতেছে এবং ইন্টারেস্ট নিচ্ছে, যেটা আমি আগে কখনো তেমন শুনি নাই কোনো পার্লামেন্টে এমনভাবে ইন্টারেস্ট নিতে জনগণকে। সো ইটস এ গুড সাইন। জনগণ যদি ইন্টারেস্টেড থাকে, জনগণ যদি ইনভলভ থাকে, সরকারি দল যদি মানে আপনার বিরোধী দল যদি ইন্টারেস্ট থাকে এবং তাদের রোল যদি তারা রাইটলি প্লে করে, তাহলে এটা সরকারি দলকে অবশ্যই আরো বেশি শক্তিশালী করবে, আরো বেশি অভিজ্ঞ করবে, আরো বেশি মনোযোগী হবে তারা তাদের কার্যক্রমে। এবং সেইটাই আমাদের দেশে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশের ওভারঅল আপনার জাতীয় স্বার্থ, আমাদের ইকোনমি থেকে সোশ্যাল স্ট্রাকচার থেকে সবকিছুই মনে হয় একটা সরকার, ভালো সরকার এবং ভালো বিরোধী দল থাকলে এটা আগানো সম্ভব। এবং সেটাই আমি থ্যাংক ইউ সো মাচ, এটা নিয়ে যাবে। থ্যাংক ইউ। ইব্রাহিম রহমান, এনি কমেন্ট? আমি একটু ছোট্ট করে আমি শুনেন, আজকে আপনার এই টেলিভিশনের পর্দায় মুজিবুর রহমান মজুমদার এবং প্রফেসর গোলাম মাতবরকে দেখছি, যে দুইজনই 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। এবং সেই ছাত্র নেতারা বাংলাদেশের রাজনীতির একটা আইকনিক সময়ে মানে তারা রাজনীতি করেছেন। এখন যে আশাবাদ, আমি অন্য জিনিসটা দেখছি, মুজিবুর রহমান মজুমদার সুন্দরী বলেছেন যে মানে একটা ভালো স্টার্ট করার চেষ্টা করতেছেন, তারেক জিয়া চেষ্টা করতেছে। কিন্তু মুজিব ভাই, আমি রাজনীতির মানুষ, আপনাদের আশেপাশের থেকে রাজনীতি শিকার চেষ্টা করছিলাম, অনেক কিছু হয়েছে আপনাদের হয়তো, কিন্তু আমাদের কিছুই হয় নাই। মানে এই আমি মনে করি এই তারেক জিয়া সহ বর্তমান বিএনপি তার ভবিষ্যৎ রাজনৈতিক ঠিকানা খুঁজে নেওয়ার একটা চেষ্টা করতেছে। তারা কি ইনক্লুসিভ রাজনীতি করবেন? তারা কিভাবে জামাত সহ ইসলাম পছন্দ রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করবেন? এবং মনে পড়তে আবার আমাদের খেয়াল রাখতে হবে, মুক্তিযুদ্ধের একদম একচেটিয়া ঠিকাদার আওয়ামী লীগ বাইরে অবস্থান করতেছে। এই দুই পক্ষকে মোকাবেলা করে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক জিয়ার নেতৃত্বের যে বিএনপি, সেটা আপনাদের বিএনপি না, দুঃখজনক হলেও সত্য, এই বিএনপি কিভাবে তার রাজনৈতিক অবস্থান করতে পারবে বা পারবে না, এইটার দিকে আমি খুব নজর রাখার চেষ্টা করতেছি। আজকে এই পর্যন্তই বললাম, এটা হয়তো আরো আলাপের সুযোগ থাকবে। জি, থ্যাংক ইউ। মাতবর ভাই, জি। হ্যাঁ, আমি আসলে ইব্রাহিম ভাই, খোকন ভাইয়ের লেস ধরেই বলবো কথাটা আর কি, জাস্ট টু পেগি ব্যাক হোয়াট ইজ লাস্ট কমেন্ট। ইয়েস, আমরা জানি যে বর্তমান যে বিএনপি, দ্যাট ইজ নট দ্য বিএনপি অফ, আমরা যতটুকু জানি যে জেনারেল জিয়া or even খালেদা জিয়া।
বিকজ লটস অফ রিকনফিগারেশন হয়েছে 17 বছরে, কিন্তু আসলে অলমোস্ট কিন্তু মেরুদণ্ডহীন করে দিয়েছিল বিএনপিকে বিভিন্নভাবে পর্যদস্ত করে আর কি। তো যেটা এখন সমস্যা যেটা হচ্ছে আসলে যে এখন কিন্তু হানিমুন পিরিয়ডে আমরা জানি বর্তমানে যে গভর্নমেন্টটা আর কি আফটার লং টাইম অ্যাটলিস্ট যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে আমরা গিয়েছি, এটা একটা ভালো দিক আর কি। তারেক যে ভেরি ইনএক্সপিরিয়েন্সড, কিন্তু উনি যদি ওনার মাকে যদি ফলো করেন, খালেদা জিয়ার কিন্তু একটা সবচেয়ে বড় একটা গুণ ছিল যে হি অলওয়েজ লিসেন টু দ্য এক্সপার্ট, এবং এই এক্সপার্ট যা বলেছেন সেভাবে কিন্তু কম্পেয়ার টু আমরা জানি যে আরেকজন যে যার পতন হয়েছে, যে সবকিছু জানতো, সর্বজান্তা, উনি নিজেই বলতেন সবকিছু। তো এই যে, এবং বিএনপি কারো বলা হয় যে পার্টি অফ প্রফেশনালস, যথেষ্ট প্রফেশনালস, কিন্তু এই হানিমুন পিরিয়ডে কিন্তু কয়েকটা ভুল করে ফেলেছেন আর কি, যে বেশ করে যে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আমরা জানি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাপারে, এই কাজগুলো বোধ একটু চিন্তা করে বোধ করা উচিত ছিল আর কি। এবং দেখুন এখন শক্তিশালী বিএনপির জন্য বিরাট বিজয়, এট দ্য সেম টাইম যে অপোজিশন জামাতের জন্য বিরাট বিজয়, 68টা সিট পেয়ে কিন্তু তারা আসছে, এবং একটা স্ট্রং অপোজিশন, সেফটি বাল্ব বলা হয় পার্লামেন্টে, ইজ এ গুড থিং ফর দ্য সেন্ডিং পার্টি। এবং এখান থেকে যদি কোলাবোরেট করে, যদি ন্যাশনাল ইন্টারেস্টে বিশেষ করে, যে আমরা অনেক কিছু শুনতেছি এখন ন্যাশনাল ইন্টারেস্টে বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখন আমাদের ডিফেন্স কথা চিন্তা করা উচিত বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু আমরা জানি হোয়াটস হ্যাপেনিং সারাউন্ডিং কান্ট্রিজ, বিগ ব্রাদার কি বলছে আর কি। এই সবগুলো ব্যাপারে যদি অপোজিশনের সাথে ইনক্লুডিং এনসিপি কোলাবোরেট করে যদি তারা চলে, ভুল করলেও বলতে পারবে যে না আমরা সবাই মিলে ভুল করেছি। দ্যাট ইনক্লুসিভ যেটা বলতেছিল মজিব ভাই আর কি, বা আমাদের খোকন ভাই যেটা বলছিল, ইনক্লুসিভিটি ইজ দ্য কি এট দিস পয়েন্ট ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। বাংলাদেশ ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল জাংশন নাও গিভেন দ্য হোয়াট সিচুয়েশন। ইকোনমি কিন্তু আপনি দেখুন এখন বিশেষ করে এই যুদ্ধের পরে কোন দিকে যাচ্ছে, রেডিমেড গার্মেন্টস আমরা কতটুকু হোল্ড করতে পারবো, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু বুমিং বাংলাদেশের, এইটাকে আমরা কতটুকু মার্কেটিং করতে পারছি, কতটুকু ইয়ে করতে পারছি, এগুলো আরো নন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে কিন্তু আমাদের যাওয়া উচিত। তো এটা ইনএক্সপিরিয়েন্সড হলো প্রাইম মিনিস্টার, সে যদি কনসালটেন্ট, তাদের যে এক্সপার্ট যারা আছে তাদের ওপিনিয়ন দিয়ে চলে, আমরা চাই দেশটা এগিয়ে যাক। বাংলাদেশ একেবারে 100% কোনো কান্ট্রিতে আপনি কিন্তু ইলেকশন বা এটা ওটা সবসময় আমরা জানি হতে থাকে, বাট সুষ্ঠুভাবে যে একটা ইলেকশন হয়েছে কোনো দুর্ঘটনা ছাড়া, এটা কিন্তু আমাদের জন্য এটা একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। সো উই শুড মুভ ফরওয়ার্ড অ্যাট হোয়াট উই আর নাও। আমি যে কতগুলো বেশ করে কথা বললাম যে আমাদের অন্যান্য নন কনভেনশনাল সেক্টরগুলো আমাদের কিন্তু ইকোনমি বুস্ট আপ করার জন্য, ইকোনমিক্স করার জন্য উচিত। আর ডিফেন্স, we must have to actually pay attention to the defense. আমরা বোধহয় 0.75% কত বোধহয় ডিফেন্সে খরচ করি, এটা তো মিনিমাম আমার 2% যাওয়া উচিত জিডিপির আর কি, যেটা আর কি। কারণ আমাদের এটা কিন্তু বিরাট সংখ্যা। বাংলাদেশ কিন্তু আমরা একটা স্বাধীন দেশ, এবং আমরা 2024 সালে সেটা আবারও প্রমাণ করেছি। বাংলাদেশকে কোনো মতেই কিন্তু ধ্বংস করা যাবে না, যতই ফেসিজম আসুক। বাংলাদেশের মানুষ কিন্তু ভেরি কনসাস পিপল, এবং এই ন্যাশনাল নিয়ে যাতে আমরা একসাথে সবাই এগিয়ে যাই, এইটাই আমার আশা। থ্যাংক ইউ নাসির আলী পল, 1-1.5 মিনিটে যদি বলতে পারেন যে আপনাকে অন্য ধরনের একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ফিউচার অফ শেখ হাসিনা? শেখ হাসিনার ফিউচার কেন বলছেন? তারেক রহমানের ফিউচার বলেন আমাকে। তারেক রহমান নিয়ে আলোচনা করছি, আমি একটু ভিন্ন প্রসঙ্গ বলতেছি। ওকে বলেন, আপনি তারেক রহমানের ফিউচার বলেন। ডুবে যাওয়া অস্ত্র নিয়ে আপনি এত মাতামাতি করেন কেন? যেটা উজ্জ্বল নক্ষত্র তাকে নিয়ে মাতামাতি করেন। তারেক, বিএনপির প্রবলেম হলো বিএনপি ইন্টেলেকচুয়াল পলিটিক্স কোনোদিনই করেনি, স্টেজ পলিটিক্স করে এসছে। বিএনপি যদি স্টেজ পলিটিক্স থেকে সরে ইন্টেলেকচুয়াল পলিটিক্সের দিকে আসে, তাহলে আমার মনে হয় ভালো করবে। তারেক রহমান সাহেব এই শেখ হাসিনার যেহেতু নাম বললেন, এই পুরানা স্মার্ট কার্ড যেটা উনি 1 কোটি লোককে অলরেডি দিয়েছে, শেখ হাসিনা দিয়ে আসছে ভাতা, সেটাকেই আবার একটু নতুন নামে পরিবারের কার্ড বলে চালিয়ে দিচ্ছে, অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান। এইসব পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছেড়ে, ওই যে লুঙ্গি পরে উনি ইফতার খাচ্ছে, তারপরে মাটিতে সালাম করছে, সাদা শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এই পলিটিক্যাল স্ট্যান্ড ছেড়ে দিতে হবে। উনি স্টার্টিংয়েই ডক্টর মতব্বর সাহেব যেটা বলেছেন যে আপনার পররাষ্ট্রমন্ত্রীর সিলেকশন এবং একটা ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরে বসিয়েছেন, আর একটা জোকার যোগাযোগ মন্ত্রী নিয়ে এসছেন, যিনি বলেন চাঁদাবাজিটা সমঝোতার মধ্যে হলে ওটা চাঁদাবাজি না। বিভিন্ন ধরনের ডিকশনারিতে চাঁদাবাজির ডেফিনেশন দিচ্ছেন। ইউ শুড স্টপ দ্যাট। আসল কাজে আগান। এই ফ্যামিলি কার্ড আর আপনার লুঙ্গি পরে ইফতার খাওয়া, এইসব কিন্তু সাদা শার্ট পরা, এটা দেশকে ঠিক করবে না। দেশ ভঙ্গুর অবস্থায় আছে, সামনে অনেক কাজ। আপনার স্ট্রং বিরোধী দল আছে,
বিরোধী দলের তোপের মুখে আপনি সংসদে টিকতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আর সবচেয়ে লজ্জার বিষয়, তারেক রহমান সাহেবের বাবা একটা মুক্তিযোদ্ধার কান্ডারি বাংলাদেশের, আর সেখানে মেজর হাফিজ যে স্পিকার একজন স্বয়ং মুক্তিযোদ্ধা। আর সেই সকল মুক্তিযোদ্ধার লোক থাকার পরও আপনার জাতীয় সঙ্গীতের সময় যে এই যে জামাতি রাজাকাররা দাঁড়ালো না, জাতীয় সঙ্গীতকে যে অপমান করলো, তার জন্য আপনার স্পিকার কোনো অ্যাকশন নিলেন না, এটা আমি ধিক্কার জানাই এবং এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে অপমান করেছে তারা। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। বাট এটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যখন এই মাইক্রোফোন কোনো কাজ করছিল না, শোনা যাচ্ছিল না কিছু, যখন শোনা গেছে এক সাইড, তখন তাদেরকে ইশারা দেওয়ার পরে তারা দাঁড়িয়েছিল। এটা যাই হোক, এই বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না, আমি বলছি পত্রপত্রিকায় যে রিপোর্ট আসছে। শুনতে পারেনি মাইক্রোফোন, তার মানে বিএনপির মাইক্রোফোন কাজ করছিল আর জামাতের মাইক্রোফোন কাজ করছিল না। যেটাই হোক, এটা আমি জানি না, এটা ইনভেস্টিগেশন তারা করে হয়তো বের করতে পারবো। আমি যেটা বলছি যে নিউজগুলো আসছে পত্রিকায়, দে উইল ইনভেস্টিগেট ইট, আই এম নট পার্ট অফ ইট। জনাব জাভেদউদ্দিন, এনি কমেন্ট অন ইট, এই বাংলাদেশ প্রসঙ্গে? আনমিউট করেন। উনি নেই না, আছে। জি 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 আছে। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, এক সাইডে চলে গেছেন আপনি, মাঝখানে আসেন। জি, আমি আসছি একটু বাইরে ড্রাইভিং এ, তো এই জন্য। জি, দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। বাংলাদেশের সম্পর্কে আপনারা সবাই বলতেছেন, আমি শর্ট করে একটা কথাই বলবো যে টাক মাথা ওলা যাতে বেলগাছের নিচে দুবার না যেতে হয়, এদিকে লক্ষ্য করে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমি জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে, এবং সেই তারেক রহমানের আমল থেকে নয়, আমি সম্মানিত আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমরা উনার সাথে আমরা বিএনপি করে আসছি, ওই শ্রদ্ধা আমার সাথে আমরা উনাকে দেখেছি। সেই সূত্র ধরে বেগম জিয়া থেকে তারেক জিয়াতে আসছিলেন, উনি যাতে উনার বাবার এবং উনার মায়ের দৃষ্টান্তমূলক কাজগুলো এবং যেগুলো রেখে বাংলাদেশকে করে রাখতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা উনার শুভকামনা করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নাসির। এক মিনিট, আমাদের একদম অনেক লম্বা হয়ে গেছে আমাদের। জি, আমি আমাদের মাহবুব ভাইয়ের সাথে আমি একমত। আসলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যেটা দরকার সবচেয়ে বেশি, সেটা হলো বাংলাদেশের নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাকে কি করে শক্তিশালী করা যায় এটার ব্যাপারে কাজ করতে হবে এই সরকারকে। আর একটা জিনিস হলো যে দেখেন, আমাদের ভিতরে বাইরে কিন্তু অনেক শত্রু আছে। এই মুহূর্তে জাতীয় ঐক্যর দরকার। জামাত ইসলাম হতে পারে, এনসিপি হতে পারে, যেটি হোক। তারেক রহমানের মেইন দায়িত্ব হলো, সে প্রধানমন্ত্রী কিন্তু বিএনপির না, সে প্রধানমন্ত্রী হলো সারা বাংলাদেশের। এবং সে যদি রাষ্ট্রনায়ক হতে চায়, প্রধানমন্ত্রী থেকে যদি রাষ্ট্রনায়ক হতে চায়, তাকে পুরো দেশকে একত্র করতে হবে। এবং সেই একত্রের মধ্যে জামাত থাকবে, এনসিপি থাকবে, সবাই থাকবে। এবং তার চেতনা হতে হবে স্বাধীনতা যুদ্ধের চেতনা, সাথে সাথে 24-এর আন্দোলনের চেতনা সহ সব কিছুকে একত্র করে আগাতে হবে। আমি যেখানে ভাগ করার চেষ্টা করবো, অনেকে থাকবে ভাগ করার জন্য চেষ্টা করবে, বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করবে, কিন্তু রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো জাতিকে একত্র করা, সমস্ত চেতনাকে এক জায়গায় এনে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, এবং দেশটাকে রক্ষা করার মতো শক্তিশালী একটা ব্যবস্থা তৈরি করতে হবে। যেটা জিয়া রহমান যে কারণে এত বেশি পপুলার এখনো এত বছর পরেও, তার মেইন কারণ হলো যে উনি জাতীয় নিরাপত্তার ব্যাপারে খুবই স্ট্রং ভূমিকা রাখছেন, এবং জাতিকে, সোসাইটিকে উনি চেষ্টা করছেন একটা দিক নির্দেশন দিয়ে গেছেন, যেখানে জাতির মাথা তুলে দাঁড়াতে পারে। সেই মাথা যাতে কোনোভাবে নিচে না করে তার হাতে, সেটা আমরা আশা করবো ওনার কাছ থেকে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ নাসির আলী খান পল, আপনাকে অনেক ধন্যবাদ জাভেদউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ ইব্রাহিম চৌধুরী খোকন, অ্যাজ অলওয়েজ। আজকে তো ট্রাম্পের বিরুদ্ধে তেমন কোনো কথা হয়নি, আশা করি আপনি খুশি হয়েছেন। এবং আজকে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন, কালকে এই ব্যাপারে আপনারা আলোচনা করবেন। অনেক ধন্যবাদ। দেখেন নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন, এগুলো বললাম যে এই যে মানুষের যে দারিদ্র্য বাড়ছে, দারিদ্র্য বাড়ার কারণ হচ্ছে অন্যতম ওইটাই, ওই যে ফুড স্ট্যাম্পের কাট, তারপর বিভিন্ন ওয়েলফেয়ার কাট করছেন উনি। মানুষের সেফটি, সিকিউরিটি যেগুলা, মানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে উনি সেফটি মর্যাদাশীল আমেরিকা গড়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।